নমস্কার সকলকে। কিংবদন্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কিংবদন্তি চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন শিলাদিত্য ভট্টাচার্যর কলমে অন্তিম সংকেত রহস্য। গল্প পাঠে সৌমিক, অন্যান্য চরিত্রে সৌরভ রায়, শুভধর, অতনু, নীল এবং তানিশা। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সঞ্চারী রক্ষিত এবং সৌরভ রায়। নাট্যরূপ সহেলী মণ্ডল মুখার্জি। পোস্টার ডিজাইন সূর্য। পরিচালনা টিম কিংবদন্তি। আজকে এই গল্প থেকে থাকছে একটি প্রশ্ন। গল্পে বিল্টুর আসল পরিচয় আমরা কার থেকে জানতে পারি? আপনাদের অ্যান্সারটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। শুরু হচ্ছে আজকের নিবেদন, শিলাদিত্য ভট্টাচার্যর কলমে অন্তিম সংকেত রহস্য। বাইরে তখনও অঝোরে বৃষ্টি পড়ছে। জানলার কাঁচটা ঝাপসা হয়ে গেছে একেবারে। আমি সোফায় আধশোয়া হয়ে মোবাইল ঘাঁটছিলাম, আর রানাদা তার ইজি চেয়ারে বসে একটা মোটা বই পড়ছে। বইয়ের নামটা এখান থেকে ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না বটে, তবে রানাদার কপাল কুঁচকে আছে দেখলাম, মানে বেশ সিরিয়াস কিছু। হঠাৎই দরজায় কলিং বেল বেজে উঠল। এত রাতে আবার কে? আমি অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে দরজাটা খুললাম, আর খুলতেই চমকে গেলাম একেবারে। সামনে দাঁড়িয়ে লালবাজারের দুঁদে অফিসার অঞ্জন সেন। কিন্তু এ কি চেহারা হয়েছে ভদ্রলোকের! চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালশিটে, গায়ের শার্টটা বৃষ্টিতে ভিজে চুপচুপ করছে একেবারে। দেখে মনে হচ্ছে গত 3-4 দিন উনি ভালোভাবে ঘুমাননি। এই অঞ্জনবাবু, আপনি এই অবস্থায়? আসুন ভেতরে আসুন আগে। অঞ্জনবাবু কোনো কথা না বলে টলতে টলতে ভেতরে ঢুকলেন। জুতো খোলারও শক্তি নেই যেন। সোফায় ধপাস করে বসে পড়লেন তিনি। রানাদা বইটা বন্ধ করে চশমাটা খুলল। কি ব্যাপার অঞ্জন, তোমাকে দেখে তো মনে হচ্ছে সাইক্লোনের উপর দিয়ে হেঁটে এসেছো। অঞ্জনবাবু দু হাতে মাথাটা চেপে ধরলেন, তারপর মুখ তুলে তাকালেন তিনি। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে একেবারে। আমি শেষ রানা, আমি পুরো শেষ। ডিপার্টমেন্ট আমাকে সাসপেন্ড করবে খুব তাড়াতাড়ি, কিন্তু তার আগে আমাকে ওই হারামিটাকে ধরতেই হবে। রানাদা একটু নড়ে চড়ে বসে ওনাকে শান্ত করার চেষ্টা করল। শান্ত হও। রিজু, অঞ্জনকে এক গ্লাস জল দে। আমি ততক্ষণে জল এনে দিলাম। অঞ্জনবাবু এক নিঃশ্বাসে জলটা শেষ করলেন। তারপর পকেট থেকে একটা প্লাস্টিকের ফোল্ডার বের করে টেবিলের উপর ছুঁড়ে দিলেন তিনি। 9টা লাশ রানা, 9টা। গত 3 মাসে 9টা খুন হয়েছে শহরে, আর আমি অঞ্জন সেন বসে বসে শুধু বাল ছিঁড়ছি। একটা ক্লু পর্যন্ত বের করতে পারিনি। 9টা খুন? রানাদা ভুরু কুঁচকে ফোল্ডারটা খুলল। ভেতরে একটা লাশের ছবিগুলো দেখে গাটা গুলি উঠল আমার। প্যাটার্নটা কি? কোনো প্যাটার্ন নেই, এটাই তো সমস্যা। ভিকটিমদের মধ্যে কোনো মিল নেই। কেউ ব্যবসায়ী, কেউ বা স্টুডেন্ট, কেউ বা দালাল। আর খুন করার পদ্ধতিও আলাদা। কাউকে গলা টিপে মেরেছে, তো কাউকে ছাদ থেকে ফেলে দিয়েছে। কিন্তু অঞ্জনবাবু একটা ছবি আলাদা করে দেখালেন। প্রত্যেকটা লাশের পাশে একটা করে অদ্ভুত ধাঁধা লেখা চিরকুট পাওয়া যায়, আর লাশের কাছে দেওয়ালে রক্ত দিয়ে একটা আজব চিহ্ন আঁকা থাকে। রানাদা ছবিটা হাতে নিল। ছবিটায় দেখা যাচ্ছে একটা লোক উপুর হয়ে পড়ে আছে, আর তার পাশের দেওয়ালে একটা বাঁকানো দাগ, যার দু মাথাটা একটু গোল করে ঘোরানো। অদ্ভুত তো। রানাদা নিজের মনেই বিড়বিড় করে কথাটা বলে পরের ছবিটা দেখল। সেখানে চিহ্নটা একটা গোল্লা, যার মাথায় একটা অর্ধেক চাঁদ বসানো। তার পরেরটায় দুটো লম্বা সমান্তরাল দাগ। এই সাইনগুলোর মানে কিছু বের করতে পেরেছো? না,
এক্সপার্টরা বলছে এগুলো কোনো পাগলের হিজিবিজি কাটা, কেউ বলছে কোনো তান্ত্রিক গ্রুপের কাজ, কিন্তু কোনো ডেটাবেসে মিলছে না। আমার তো মনে হয় খুনি আমাদের নিয়ে খেলছে, জাস্ট খেলছে। রানাদা ছবিগুলো টেবিলের ওপর ছড়িয়ে দিল। অঞ্জন, এই লোকগুলো মানে যারা মারা গেছে, এদের স্বভাব চরিত্র কেমন ছিল? স্বভাব সত্যি বলতে কি খুব একটা সুবিধের লোক কেউ ছিল না। প্রথমজন প্রশান্ত দত্ত শেয়ার মার্কেটে দালালি করত, প্রচুর লোকের টাকা মেরেছে, ভীষণ লোভী ছিল। আর এই যে ছেলেটা, এ তো বখাটে, নিজের মা বাবাকেও মারধর করত, খুব স্বার্থপর আর মেজাজি। রানাদা সোফায় হেলান দিয়ে ছাদের দিকে তাকালো। বাইরে বাজ পড়ার শব্দ হলো তখনই। তার মানে খুনি র্যান্ডামলি মারছে না, ও বেছে বেছে মারছে। ও নিজেকে জাজ মনে করে, বিচারক। ও মনে করে এই পাপীগুলোর বেঁচে থাকার অধিকার নেই। সে তো বুঝলাম, কিন্তু তাতে আমার কি লাভ? আমি তো ওকে ধরতে পারছি না। শালা যেখানেই খুন করে আমরা পৌঁছানোর আগেই হাওয়া হয়ে যায়। মনে হয় যেন ও জানে আমরা কখন আসব। হঠাৎই রানাদা সোজা হয়ে বসল। একটা রক্তমাখা চিরকুটের ছবির দিকে তার চোখটা আটকে গেল যেন। অঞ্জন, লাস্ট খুনটা কবে হয়েছে? 5 দিন আগে। আর এই ধাঁধাটা, এটা কি লাস্ট লাশের পাশ থেকে পাওয়া গেছে? হ্যাঁ। রানাদা চিরকুটটা পড়তে লাগলো। কাঁচা হাতে লাল কালিতে লেখা, পাথরের মতো মন, উঁচুতে যার বাস, আবেগহীন চোখে দেখে মরণেরই গ্রাস, শৃঙ্গ যার খুব উঁচু, পড়ে যদি নিচে, রক্তের দাগ তার মুছবে না মিছে, পাথর, উঁচু স্থান, আবেগহীন। রানাদা বিড়বিড় করতে লাগলো। হঠাৎ রানাদা আমার দিকে তাকালো। রিজু, শহরে এমন কি আছে যে খুব উঁচু কোনো বিল্ডিং বা টাওয়ারের সাথে যুক্ত, আর যার স্বভাব খুব রুথলেস, মানে দয়ামায়া নেই? আমি ভাবার আগেই অঞ্জনবাবু বলে উঠলেন, বিকাশ খান্না, শহরের সবচেয়ে বড় প্রমোটার। বাইপাসের ধারে ওর একটা 45 তলা বিল্ডিং হচ্ছে। লোকটা খুব ডেঞ্জারাস। বস্তি উচ্ছেদ করার সময় ও তো গুন্ডা দিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। ওর নামে তো কেসও আছে। রানাদা ঘড়ি দেখল। রাত তখন 2টো। বিকাশ খান্না মানে কঠিন মন আর উঁচু স্থান। অঞ্জন, আমার মনে হচ্ছে বিকাশ খান্নাই নেক্সট টার্গেট। আর আজ অমাবস্যা, রাতটাও সুবিধের নয়। খুনি আজকেই স্ট্রাইক করতে পারে। অঞ্জনবাবু উঠে দাঁড়ালেন। তুমি কি শিওর? শিওর হওয়ার সময় নেই। রিজু, রেনকোটটা পর, আমাদের এক্ষুনি বেরোতে হবে। যদি আমার অনুমান সঠিক হয় তাহলে আজ রাতেই 10 নম্বর খুনটা হতে চলেছে। আমরা যখন নিচে নামলাম, বৃষ্টি তখনও পড়ছে। অঞ্জনবাবুর জিপে করে আমরা ছুটলাম বাইপাসের দিকে। শহরের রাস্তা একেবারে ফাঁকা। হেডলাইটের আলোয় বৃষ্টির ফোঁটাগুলো চকচক করছে যেন। গাড়ির পেছনের সিটে বসে আমি অঞ্জনবাবুর দিকে তাকালাম। ভদ্রলোককে খুব বিধ্বস্তই লাগছে। মাঝে মাঝে বিড়বিড় করছেন উনি, ওকে আমি ছাড়ব না, ওকে আমি কিছুতেই ছাড়ব না। রানাদা কিন্তু চুপ। ও এক দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। ও হয়তো ভাবছে ওই অদ্ভুত চিহ্নগুলোর কথা। কি মানে হতে পারে ওগুলোর? কোনো কাল্ট নাকি কোনো পাগলের প্রলাপ? তখন আমি জানতাম না এই কেসটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কেস হতে চলেছে। আমরা আসলে শিকারীকে ধরতে যাচ্ছি না, বরঞ্চ আমরা এগিয়ে যাচ্ছি একটা মরণ ফাঁদের দিকে। গাড়িটা যখন কড়কড় শব্দ করে ব্রেক কষল, তখন আমরা খান্না হাইটসের সামনে। বিশাল উঁচু একটা নির্মীয়মান বিল্ডিং কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। চারিদিকে রড আর সিমেন্টের জঙ্গল। বৃষ্টির দাপট এখন কিছুটা কমেছে বটে, কিন্তু কনস্ট্রাকশন সাইটটা কেমন যেন নির্ঝুম হয়ে আছে। একমাত্র গেটের কাছে একটা টিমটিমে আলো জ্বলছে দেখলাম।
অঞ্জনবাবু গাড়ি থেকে লাফিয়ে নামলেন, পিস্তলটা বের করে লোড করলেন তিনি। সিকিউরিটি, এই সিকিউরিটি! অঞ্জনবাবু চেঁচিয়ে ডাকলেন, কোনো উত্তর নেই। গেটের কাছে সিকিউরিটি গার্ডের কেবিনটা ফাঁকা। রানাদা পকেট থেকে টর্চটা বের করে জ্বালালো। টর্চের আলো পড়তেই দেখলাম কেবিনের মেঝেতে একজন লোক উপুর হয়ে পড়ে আছে। অঞ্জনবাবু দৌড়ে গিয়ে তার পালস চেক করলেন। বেঁচে আছে, কিন্তু অজ্ঞান, সম্ভবত ক্লোরোফর্ম। তার মানে ও ভেতরেই আছে। আমরা আর দেরি করলাম না। লিফট কাজ করছে না, তাই সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। ৪৫ তলা বিল্ডিং, কিন্তু কাজ হচ্ছে ১৫ তলায়। ওখানেই মিস্টার খান্নার টেম্পোরারি অফিস। আমরা হাঁপাতে হাঁপাতে ওপরে উঠছি। সিঁড়ির ধাপগুলোয় ধুলো আর সিমেন্ট মাখানো। আমার বুকের ভেতরটা ধকফক করছে। ৯ তলায় ওঠার পর হঠাৎ একটা শব্দ হলো, হঠাৎ যেন কোনো ভারী বস্তা ওপর থেকে নিচে ফেলা হলো। শব্দটা এতটা জোরে হলো যে মনে হলো বিল্ডিংটা কেঁপে উঠল। অঞ্জনবাবু চিৎকার করে উঠলেন, শিট! আমাদের দেরি হয়ে গেল। আমরা পাগলের মতো দৌড়ে ১৫ তলায় পৌঁছলাম। ফ্লোরটা ফাঁকা, চারিদিকে জানলা বসানো হয়নি এখনো, তাই হু হু করে হাওয়া ঢুকছে। মাঝখানে একটা বড় কাঠের টেবিল আর কয়েকটা চেয়ার উল্টে পড়ে আছে দেখলাম। মনে হচ্ছে ধস্তাধস্তি হয়েছে। রানাদা টর্চের আলোটা ঘোরালো। মেঝের এক কোণে রক্তের দাগ, টাটকা রক্ত। সেই রক্তের দাগটা মেঝের ওপর দিয়ে জানলার দিকেই চলে গেছে। আমরা দৌড়ে সেই খোলা অংশের দিকে গেলাম। সঙ্গে সঙ্গে নিচে তাকালাম, কিন্তু অন্ধকারের মধ্যে ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না। তবে নিচে একটা বাঁশের মাচার ওপর টর্চের আলো পড়তেই বুকটা হিম হয়ে গেল। যেন একটা শরীর বেকায়দাভাবে আটকে আছে। মাথাটা দেখলাম ফেটে চৌচির হয়ে পড়ে রয়েছে। বিকাশ খান্না! শালা চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। রানাদা কিন্তু লাশের দিকে তাকিয়ে নেই, বরঞ্চ ও টর্চের আলো ফেলছে চারপাশের দেওয়ালে। রিজু, ভালো করে দেখ, সাইনটা কোথাও না কোথাও একটা থাকবেই। ও সাইন না দিয়ে যাবে না। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে খুঁজতে লাগলাম। হঠাৎ একটা পিলারের গায়ে চোখ আটকে গেল আমার। এই রানাদা, এখানে! পিলারের গায়ে লাল রঙের স্প্রে পেইন্ট দিয়ে একটা চিহ্ন আঁকা। চিহ্নটা অদ্ভুত, একটা ইংরেজি ভি অক্ষরের মতো, কিন্তু তার ডান দিকে রেখাটা একটু বেঁকে গিয়ে লেজের মতো নিচে নেমে গেছে। দেখতে অনেকটা শিংওয়ালা কোনো আজব প্রাণীর মুখের মতো। রানাদা চিহ্নটার দিকে তাকিয়ে বিড়বিড় করল, জ্যামিতিক নকশা নাকি কোনো ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ? কিছুই তো বোঝা যাচ্ছে না। চিহ্নটার ঠিক নিচেই একটা কাগজ ছিঁটে রাখা আছে। হাওয়ায় কাগজটা পতপত করে উঠছে। অঞ্জনবাবু কাগজটা ছিঁড়ে নিলেন। দেখলাম তার মুখটা রাগে আর হতাশায় থমথমে হয়ে গেছে। তবে কাগজটায় লেখা, পাহাড় চূড়ায় অহংকারী পড়ল নিচে আজ, পাথরের বুকে পাথর হয়ে শেষ হলো তার কাজ, পূর্ণিমাতে আসবে আবার মরণের সেই দূত, পাত্র হাতে বিষের কারবারি সাজবে এবার ভূত। অঞ্জনবাবু কাগজটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেলতেই যাচ্ছিলেন, হঠাৎই রানাদা হাতটা বাড়িয়ে কাগজটা নিয়ে নিল। আজ কি তিথি অঞ্জন? আজ তো অমাবস্যা, কিন্তু তাতে কি? তাতে অনেক কিছু। রানাদা পকেট থেকে ডায়েরি বের করল। প্রথম খুনটা কবে হয়েছিল বললে? অঞ্জনবাবু তারিখটা বললেন। রানাদা হিসেব করতে লাগলো। ঠিক যা ভেবেছি। অঞ্জন, প্যাটার্নটা দিনে বা বারে নয়, প্যাটার্নটা চাঁদে। প্রথম খুন পূর্ণিমায়, দ্বিতীয়টা অমাবস্যায়, তারপর আবার পূর্ণিমা। প্রত্যেকটা খুনের মাঝে ঠিক 15 দিনের গ্যাপ। তার মানে আমাদের হাতে 15 দিন সময় আছে। পরের খুনটা হবে পূর্ণিমার রাতে। অঞ্জনবাবু যেন একটু আশার আলো দেখলেন। 15 দিন? যাক বাবা, কিন্তু টার্গেট কি? আর এই ধাঁধাটার মানেটা কি? পাত্র হাতে বিষের কারবারি, এর মানে কি?
রানাদা কাগজটার দিকে তাকিয়ে চিন্তিত মুখে বলল, পাত্র হাতে, মানে হতে পারে কোনো কেমিস্ট বা যারা লিকুইড নিয়ে কাজ করে। আর বিষের কারবারি, তার মানে এমন কেউ যে জীবনদায়ী জিনিসকে বিষে পরিণত করে। রানাদা এবার অঞ্জনবাবুর দিকে তাকালো। অঞ্জন, তোমার লিস্টে এমন কোনো ডাক্তার বা ওষুধের ব্যবসায়ী আছে যে হয়তো নকল ওষুধ বেচে বা টাকার জন্য ভুল ট্রিটমেন্ট করে, মানে যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে? অঞ্জনবাবু কপালে হাত দিয়ে ভাবতে লাগলেন। বৃষ্টির ঝাপটা এসে তার মুখে লাগছে। ডাক্তার, বিষ, ডক্টর সান্যাল, অরূপ সান্যাল, শহরের নামকরা প্যাথোলজিস্ট। কিন্তু ওর বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে। লোকে বলে ও টাকার বিনিময়ে পোস্টমর্টেম রিপোর্ট বদলে দেয়। এমনকি ভেজাল ওষুধের মার্কেটের সাথেও ওর নাম জড়িয়েছিল একবার, কিন্তু প্রমাণের অভাবে ধরা যায়নি ওকে। ও কোথায় থাকে? সল্ট লেকে। ওর নিজস্ব ল্যাবরেটরি আছে ওখানেই। 15 দিন সময় আছে ঠিকই, কিন্তু আমাদের কাল থেকেই ডক্টর সান্যালের ওপর নজর রাখতে হবে। খনি হয়তো এর মধ্যে রেকি করা শুরু করে দেবে। আমরা যখন নিচে নামলাম, পুলিশ ফোর্স ততক্ষণে চলে এসেছে। লাশের ছবি তোলা হচ্ছে। অঞ্জনবাবু লোকাল থানাকে কিছু নির্দেশ দিচ্ছেন। আচ্ছা রানাদা, একটা জিনিস ঠিক বুঝতে পারছি না আমি। খুনি যদি 15 দিন পর পর মারে, তাহলে ও কি কোনো তান্ত্রিক ক্রিয়া করছে? মানে ওই অমাবস্যা পূর্ণিমা মেনে কিছু? হতে পারে রিজু, আবার নাও হতে পারে। সাইকোপ্যাথদের মাথা ঠিক নেই। তবে এই চিহ্নগুলো। রানাদা পকেট থেকে সেই আঁকা চিহ্নটার ছবি বের করে দেখল। এই সাইনগুলো খুব ভোগাবে আমাদের। আমার মনে হচ্ছে এগুলোই আসল চাবিকাঠি। গাড়ি তখন বৃষ্টির মধ্যে দিয়ে ছুটে চলেছে। আমি পিছনের সিটে বসে ভাবছিলাম, হাতে আর 15 দিন সময় আছে। কিন্তু কিন্তু এই 15 দিন কি যথেষ্ট, নাকি সেই ছায়ার মানুষ আমাদের চেয়েও এক কদম এগিয়ে থাকবে? বিকাশ খান্নার খুনের পর আরও 7 দিন কেটে গেছে। শহর এখনও আপাত দৃষ্টিতে শান্ত, কিন্তু সেই শান্ত ভাবটার মধ্যেই একটা ঝড়ের পূর্বাভাস আছে যেন। গত 1 সপ্তাহ ধরে আমরা ছায়ার মতো ডক্টর অরূপ সান্যালকে ফলো করছি। লোকটার রুটিন বড়ই একঘেয়ে। সকালে সল্টলেকের ল্যাবে বসে, দুপুরে হসপিটালে যায়, আর রাতে সোজা নিজের ফ্ল্যাটে ফেরে। কিন্তু কিন্তু গণ্ডগোলটা হচ্ছে অন্য জায়গায়। গত 2 দিন ধরে আমার মনে হচ্ছে আমরা যেমন সান্যালকে ফলো করছি, ঠিক ঠিক তেমনই কেউ একজন আমাদেরও ফলো করছে। সেদিন বিকেলে আমরা সান্যালের ল্যাব থেকে একটু দূরে একটা চায়ের দোকানের বেঞ্চিতে বসেছিলাম। রানাদা এক মনে ভারে চুমুক দিচ্ছিল। আকাশ মেঘলা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হঠাৎই আমি লক্ষ্য করলাম রাস্তার ওপরে একটা কালো রঙের পালসার বাইক দাঁড়িয়ে আছে। চালকের পরনে রেইনকোট, মাথায় ফুল ফেস হেলমেট, কালো কাঁচটা আমাদের দিকেই ঘোরানো। এই রানাদা, ওই বাইকটা কালকেও না আমি ওটাকে দেখেছি ওই হসপিটালের সামনে। রানাদা কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু চায়ের ভাঁড়টা নামিয়ে রেখে বলল, জানি। শুধু বাইক নয় রিজু, একটা কালো স্করপিও গাড়িও মাঝে মাঝে আমাদের বাড়ির আশেপাশে ঘুরছে। শিকারি আমাদের মাপছে। আমরা চায়ের দাম মিটিয়ে উঠে পড়লাম। রাস্তা পার হয়ে আমাদের গাড়ির দিকে যাচ্ছি, ঠিক এমন সময় হঠাৎই একটা ইঞ্জিনের গর্জন। পেছনে ফিরে তাকাতেই দেখি সেই কালো স্করপিওটা রাস্তার মোড় ঘুরে ঝড়ের গতিতে আমাদের দিকে ছুটে আসছে। হেডলাইটগুলো জ্বলছে দপদপ করে, যেন কোনো হিংস্র জানোয়ারের চোখ। রানাদা সরো! আমি সজোরে রানাদাকে ধাক্কা মারলাম, আর আমরা দুজনে ছিটকে গিয়ে রাস্তার ধারে কাদায় পড়লাম। গাড়িটা আমাদের গা ঘেঁষে বেরিয়ে গেল। ওটা থামলো না, কিন্তু গতি কমিয়ে জানলার কাঁচটা নামালো। ড্রাইভিং সিটে বসে আছে একটা লোক, মুখে একটা কালো মাংকি টুপি পরা। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে তার, সেই চোখে আগুনের মতো হিংস্রতা। লোকটা জানলা দিয়ে মুখ বাড়িয়ে চেঁচিয়ে উঠল, ওই শোরের বাচ্চারা, আজ বড় বাঁচা বেঁচে গেছিস, নেক্সট বার আর বাঁচবি না। গোয়েন্দাগিরি মারাচ্ছিস,
নিজের চরকায় তেল দে, নাহলে পরের বার চাকার তলায় পিষে দিয়ে চলে যাব। গলাটা খুব ভারী আর কর্কশ। রানাদার আর আমার কারোরই গলাটা চেনা লাগলো না। গাড়িটা আবার স্পিড বাড়িয়ে ধুলো আর কাদা ছিটিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। রানাদার কনুই ছড়ে গেছে, রক্ত পড়ছে সেখান থেকে। এই তুমি ঠিক আছো? আর আর লোকটাই বাকে রানাদা আমাদের মেরে ফেলার চেষ্টা করলো। রানাদা পকেট থেকে রুমাল বের করে রক্তটা মুছল। তার চোখে মুখে কিন্তু ভয়ের ছাপ নেই, বরং একটা অদ্ভুত উত্তেজনা দেখা যাচ্ছে। লোকটা কে জানি না রিজু, তবে ভাড়াটে গুন্ডা নয়। গলার আওয়াজ আর চোখের চাউনি দেখলি ওটা ব্যক্তিগত আক্রোশ বা আমাদের ঘৃণা করে। বাড়ি ফেরার পর দেখলাম বাবা মা তখনও ঘুমায়নি, তাই আমরা চুপি চুপি নিজেদের ঘরে ঢুকে গেলাম, যাতে ওরা চোট না দেখে। একটু পরেই রানাদার মোবাইল একটা ফোন এলো, আননোন নাম্বার। রানাদা স্পিকার অন করল। ওপাশ থেকে একটা যান্ত্রিক গলা ভেসে এলো। আজকের ওয়ার্নিংটা কি যথেষ্ট ছিল না? বাবা মাকে যদি বুড়ো বয়সে চিতায় তুলতে না চাস, তাহলে ওঝাগিরি বন্ধ কর। ছায়ার সাথে লড়তে আসিস না, পুরো বংশ শুদ্ধ শেষ হয়ে যাবে। লাইনটা কেটে গেল। রানাদার চোয়াল শক্ত হয়ে গেল দেখলাম। ও ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করল। আমাদের পরিবারকে টেনে খুব ভুল করলি তুই। এর শেষ আমি দেখেই ছাড়ব, চিন্তা করিস না। পরের দিন চতুর্দশী, কাল পূর্ণিমা। সকাল থেকেই আকাশ কালো করে আছে। রানাদা তার স্টাডি রুমে বসে ম্যাপ দেখছিল। এমন সময় ল্যান্ডলাইনটা বেজে উঠল। হ্যালো, কে? ডক্টর সান্যাল? রানাদা ইশারা করে আমাকে কাছে ডাকল। আমি কান পাতলাম। ওপাশ থেকে ডক্টর সান্যালের গলাটা কান্না ভেজে আর প্যানিক শোনাচ্ছে। মিস্টার সেনগুপ্ত, আমাকে বাঁচান। ওরা ওরা আমার বাড়িতে ঢুকেছিল। বাড়িতে ঢুকেছিল? কখন? আজ দুপুরে আমি লাঞ্চ করতে বেরিয়েছিলাম। ফিরে দেখি আমার বেডরুমের ড্রেসিং টেবিলের আয়নায় লিপস্টিক দিয়ে লেখা আর এক রাত। আর আমার বালিশের নিচে একটা মরা কালো মাছ রাখা ছিল, রক্ত মাখানো। আমার ফ্ল্যাটের চাবি শুধু আমার কাছেই থাকে। ওরা ঢুকলো কি করে? আপনি আপনি শান্ত হন ডক্টর, আপনি শান্ত হন। আপনি এখন কোথায় আছেন? আমি আমার ল্যাবে। আমি বাড়ি ফিরতে ভয় পাচ্ছি। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান। আপনারা যা বলবেন আমি তাই করব। শুনুন ডক্টর, আমরা আপনাকে প্রোটেকশন দেব, কিন্তু আপনাকে লুকিয়ে রাখার মতো নিরাপদ জায়গা আমাদের জানা নেই। পুলিশ কাস্টাডিতে আপনি নিরাপদ নন, কারণ সর্ষের মধ্যেই ভূত থাকে। আপনার কি নিজস্ব এমন কোনো জায়গা আছে, কোনো বাগান বাড়ি বা পুরনো বাড়ি যার কথা কেউ জানে না, মানে একদম কেউ না? ওপাশ থেকে কিছুক্ষণ চুপ। তারপর সান্যাল বললেন, আছে। বারাসাতের দিকে আমার দাদুর আমলের একটা পুরনো ফার্ম হাউস আছে। গত 15 বছর আমি ওদিকে যাইনি। জঙ্গলে ঢাকা পড়ে গেছে। বাইরের লোক তো দূর, আমার বাড়ির লোকেরাও ওটার কথা ভুলে গেছে। পারফেক্ট, তাহলে ওখানেই যাব। আপনি তৈরি থাকুন, আমরা আসছি। ফোন রেখে রানাদা আমার দিকে তাকালো। টোপ গিলেছে রিজু, আজ রাতেই ওকে সরাতে হবে। অঞ্জনকে খবর দে, ওকেও দরকার। রানাদা, কিন্তু অঞ্জনবাবুকে বলাটা কি ঠিক হবে? যদি কালকের ওই গাড়ির লোকটা... অঞ্জন পুলিশ অফিসার রিজু। আমার আর অঞ্জন দুজনের কাছেই বন্দুক আছে, আর তাছাড়া ওকে সাধে রাখাটা আমার স্ট্র্যাটেজির একটা অংশ। রাত 8টা নাগাদ আমরা ডক্টর সান্যালকে তার ল্যাব থেকে তুলে নিলাম। অঞ্জনবাবু তার পুলিশ জিপ নিয়ে এসেছিলেন। সান্যালকে দেখে চেনা যাচ্ছে না। ভয়ে চোখ গর্তে ঢুকে গেছে একেবারে। হাতে একটা ছোট্ট সুটকেস আর একটা চামড়ার বাঁধানো ডায়েরি। গাড়িতে উঠে সান্যাল বারবার পেছনে তাকাচ্ছিলেন। কেউ আসছে না তো? ওরা কিন্তু সব জানে, সব জানে। ওরা মানুষ নয়, ওরা ছায়া। চুপ করুন ডক্টর, আমি আছি তো। কার বাপের সাধ্য আমার গাড়ি আটকায়? রাস্তাটা কোন দিকে বলুন। ডক্টর সান্যাল কাঁপতে কাঁপতে রাস্তা বলে দিলেন। জিপ ছুটল বারাসাতের দিকে। গাড়ি যখন শহরের কোলাহল ছাড়িয়ে বারাসাতের অন্ধকার রাস্তায় ঢুকল, তখন বাইরে ঝমঝমি বৃষ্টি নেমেছে।
বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোর ঝলকানি ডক্টর সান্যালের ফ্যাকাশে মুখে পড়ে তাকে আরও ভুতুড়ে করে তুলেছে। আমি পেছনের সিটে বসে ডক্টর সান্যালের ডায়েরিটার দিকে তাকালাম। উনি ওটা বুকের কাছে আঁকড়ে ধরে আছেন। আমার মনে হলো ওই ডায়েরির ভেতরেই লুকিয়ে আছে আসল রহস্য। বারাসাতের ওই পুরনো ফার্ম হাউসটার সামনে যখন আমাদের জিপটা থামল, তখন রাত প্রায় 11টা। বাইরের পৃথিবীটা যেন ভেঙে পড়েছে। বৃষ্টির তোড় এতটাই বেশি যে জিপের হেডলাইটের আলো কয়েক ফুট দূরে গিয়ে ঝাপসা হয়ে যাচ্ছে। সামনে একটা বিশাল লোহার গেট। জং ধরে সেটার এমন অবস্থা হয়েছে যে মনে হচ্ছে গত এক যুগে কেউ ওটায় হাতই ছোঁয়ায়নি। অঞ্জনবাবু গাড়ি থেকে নেমে গেটটা ঠেললেন। একটা হাড় হিম করা ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে গেটটা খুলে গেল। সেই শব্দটা বাতাসের গর্জনের মধ্যেও কানে বিঁধল যেন। আমরা ভেতরে ঢুকলাম। জঙ্গল বললে কম বলা হবে না। আগাছা আর বুনো লতাপাতায় ঢাকা একটা পথ চলে গেছে বাড়ির দিকে। দুপাশে বড় বড় গাছগুলো ঝড়ের দাপটে এমনভাবে দুলছে যেন আমাদের ইশারা করে বলছে, ফিরে যা, ফিরে যা। দারুণ জায়গা ডক্টর। এখানে ভূত ছাড়া আর কেউ আসবে না। আজ রাতটা এখানেই কাটাতে হবে। কাল সকালে পূর্ণিমা কেটে গেলে তারপর আমরা সব ফয়সলা করব। সান্যাল ভয়ে ভয়ে বাড়িটার দিকে তাকালেন। আমার আমার খুব ভয় করছে মিস্টার সেনগুপ্ত। মনে হচ্ছে আমি নিজের কবর নিজেই খুঁড়েছি। আমি জানতাম না যে ওনার কথাটা কতটা সত্যি। এই রাতটাই হতে চলেছে ডক্টর সান্যালের জীবনের শেষ রাত। আর কাল সকালে ফয়সলা হবে ঠিকই, কিন্তু সেটা আমাদের নিয়ম মেনে নয়, ছায়ার নিয়ম মেনে। বাড়িটা দোতলা, সাবেকি আমলের তৈরি, কিন্তু এখন কঙ্কালসার হয়ে পড়ে আছে। দেওয়ালের পলেস্তারা খসে ইটের পাঁজর বেরিয়ে পড়েছে। বাড়ির মাথায় একটা অসত্য গাছ শিকড় গেড়েছে, যেন বাড়িটাকে গিলে খেতে চাইছে সে। ডক্টর সান্যাল জিপ থেকে নামতে চাইছিলেন না, তাকে একরকম জোর করেই নামাতে হলো। সান্যাল ফিসফিস করে বললেন, আমার আমার দম বন্ধ হয়ে আসছে অমলবাবু। এখানকার বাতাসটা কেমন ভারী, মনে হচ্ছে মৃত্যুর গন্ধ। রানাদা টর্চটা জ্বালল। সেই আলোয় বাড়িটাকে দেখে মনে হলো যেন কোনো প্রাগৈতিহাসিক জন্তু হাঁ করে বসে আছে। আমরা সাবধানে পা ফেলে ভেতরে ঢুকলাম। নিচ তলাটা পুরো জঞ্জালে ভর্তি। ভাঙা আসবাবপত্র, ধুলো আর চামচিকের বিষ্ঠার গন্ধে টেকা দেয়। আমরা কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। প্রতিটা ধাপে মর্মর শব্দ হচ্ছে। দোতলায় একটা বড় ঘর মোটামুটি পরিষ্কারই দেখলাম। এখানেই থাকবো আমরা। জায়গাটা ডিফেন্সের জন্য ভালো। একটাই দরজা, জানলায় লোহার গ্রিল। রানাদা একটা মোমবাতি জ্বালালো। সেই কম্পমান আলোয় আমাদের সবার ছায়াগুলো দেওয়ালে লম্বা হয়ে পড়ল। অঞ্জনবাবু দরজার কাছে একটা ভাঙা চেয়ার টেনে বসলেন। তার সার্ভিস রিভলভারটা হাতে তৈরি। তিনি বললেন, ভয় নেই ডক্টর, গেটে আমি পাহারা দিচ্ছি। আজ জমের দুয়ারেও আমি দাঁড়িয়ে আছি। ডক্টর সান্যাল সুটকেসটা বুকে জড়িয়ে পালঙ্কের এক কোণে গুটিসুটি মেরে বসে আছেন। তার চোখ দুটো দেখলাম প্রচণ্ড অস্থির। অমলবাবু, ওরা কেন আমাকে মারতে চায়? আমি তো শুধু ওপরতলার অর্ডারে একটা রিপোর্টে সই করেছিলাম, তাও সেটা 25 বছর আগের কথা। এতদিন পর কেন? রানাদা মেঝের ওপর বসে দেওয়ালের দিকে তাকিয়েছিল। সে শান্ত গলায় বলল, কারণ আপনার রাশি ডক্টর, আর ওই 25 বছর আগের পাপ। রাশি? এই রানাদা, তুমি কি সেই রাশি চক্রের কথা বলছো? রানাদা আমার দিকে ফিরল। মোমবাতির আলোয় তার মুখটা গম্ভীর দেখাচ্ছে। হ্যাঁ রিজু, গত 7 দিন ধরে আমি গত 10টা খুনের ফাইল স্টাডি করেছিলাম। পুলিশ ভাবছে এগুলো র্যান্ডম মার্ডার, কিন্তু তা নয়। প্যাটার্নটা খুব পরিষ্কার। খুনি খামখেয়ালিভাবে মারছে না, সে অ্যাস্ট্রোলজি বা রাশি চক্রের ক্রম মেনে মারছে। 1 থেকে 10 পর্যন্ত সব মিলে যাচ্ছে। আর আর আমি? মকর রাশির পরেই আসে কুম্ভ রাশি। আপনি 11 নম্বর। কুম্ভ রাশির প্রতীক হলো কলস বা জলের পাত্র। আপনি ডাক্তার,
আপনি 25 বছর আগে কোনো সত্যকে জলের মতোই ধুয়ে মুছে সাফ করে দিয়েছিলেন, তাই আপনি কুম্ভ। সান্যাল দু হাতে মুখ ঢাকলেন। 25 বছর, উফ, সেই অভিশপ্ত রাত। আমরা ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু পাপ যে ছায়ার মতো তাড়া করে বেড়াবে সেটা বুঝতে পারিনি। আমরা সেটা আটকাতেই এখানে এসেছি ডক্টর, আপনি শুধু ভরসা রাখুন। রাত বাড়ছে, বাইরের বৃষ্টির শব্দ একঘেয়ে বেজেই চলেছে। মাঝে মাঝে বাজ পড়ার শব্দে পুরনো বাড়িটা কেঁপে উঠছে ধীরে ধীরে। আমার খুব অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে দেওয়ালের ওই ফাটলগুলোর ভেতর থেকে অসংখ্য চোখ যেন আমাদের দেখছে। রাত তখন 2টো, মোমবাতিটা প্রায় শেষই হয়ে এসেছে। হঠাৎ অঞ্জনবাবু সোজা হয়ে বসলেন। কিসের শব্দ? আমরা সবাই কান খাড়া করলাম। ছাদের ওপর খসখস শব্দ যেন। ধীরে ধীরে মনে হতে লাগলো কেউ ভারী পায়ে হাঁটছে। বাদুর হবে হয়তো। না, মানুষের পায়ের শব্দ। কোন শয়তান আবার এই দুর্যোগে ছাদে উঠল। আমি একবার দেখে আসছি। একা যেও না অঞ্জন, এটা ফাঁদ হতে পারে। আরে আমি পুলিশ অফিসার অমল, আমার কাছে মাল আছে। তুমি রিজু আর ডক্টরকে দেখো, আমি জাস্ট দেখে আসছি কেউ ওত পেতে আছে কিনা। অঞ্জনবাবু রানাদার কথা না শুনে দরজা খুলে অন্ধকার করিডোরে বেরিয়ে গেলেন। তার টর্চের আলোটা দূরে সরে যেতে দেখলাম। ঘরে এখন শুধু আমি, রানাদা আর ডক্টর সান্যাল। মোমবাতির সলতেটা নিভু নিব। হঠাৎ একটা দমকা হাওয়া জানলার ভাঙা কাঁচ দিয়ে ভেতরে ঢুকলো, আর সাথে সাথেই মোমবাতিটা দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার, নিজের হাতটাও দেখা যাচ্ছে না। শুধু বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে ঘরটাকে আলোকিত করছে। তারই মধ্যে রানাদা চেঁচিয়ে উঠল, রিজু, টর্চ জ্বালা। আমি পকেটে হাত ঢোকালাম টর্চটার জন্য, কিন্তু ভয়ের চোটে হাত কাঁপছে। টর্চ বের করতে গিয়ে হাত ফসকে মেঝেতে পড়ে গেল সেটা। আর ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে একটা অস্ফুট গঙ্গানির শব্দ এলো, যেন কারোর গলার নলিটা চিপে ধরা হয়েছে। তারপর একটা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ। রানাদা অন্ধকারে ঝাঁপিয়ে পড়ল। ডক্টর! অবশেষে আমি টর্চটা জ্বাললাম। আলোর রেখাটা ঘরের অন্ধকার চিরে সোজা গিয়ে পড়ল পালঙ্কের ওপর। পালঙ্ক ফাঁকা। রানাদা চিৎকার করল, নিচে! রিজু, নিচে আলো ফেল! আমি আলোটা মেঝের দিকে ঘোরালাম। ডক্টর সান্যাল মেঝেতে পড়ে আছেন। তার শরীরটা ধনুকের মতো বেঁকে গেছে। দু হাতে নিজের গলাটা খামচে ধরে আছেন তিনি। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। রানাদা তার পাশে বসে পালস চেক করল। কয়েক সেকেন্ড, তারপর ডক্টর সান্যালের শরীরটা সারা জীবনের মতো ঠান্ডা আর শান্ত হয়ে গেল। হাত দুটো আলগা হয়ে পড়ে গেল। ঠিক সেই সময় অঞ্জনবাবু দৌড়ে ঘরে ঢুকলেন। কি হলো? কিসের শব্দ? ছাদে তো কেউ নেই। আমি তন্ন তন্ন করে খুঁজছিলাম। রানাদা আস্তে আস্তে ডক্টর সান্যালের চোখের পাতাটা বন্ধ করে দিল। তারপর হতাশ গলায় বলল, তুমি ছাদে যখন খুঁজছিলে, জুম তোমার এই ঘরেই ছিল অঞ্জন। সব শেষ, কুম্ভের কলসি ভেঙে গেছে। অঞ্জনবাবু পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। মানে আমার চোখের আড়ালে? আমি টর্চের আলোটা ডক্টর সান্যালের গলার কাছে ফেললাম। গলার ডান দিকে ঠিক ধমনের ওপর একটা ছোট্ট লাল ফুটো, যেন খুব সরু কোনো ছুঁচ বা বিষাক্ত কাঁটা ফোটানো হয়েছে। কিন্তু ঘরে তো কেউ ছিল না, আর দরজা তো বন্ধ হয়েছিল। জানলায় গ্রিল, ও অন্ধকার ছিল মাত্র 10 সেকেন্ড। এর মধ্যে কে মারল? রানাদা ডক্টর সান্যালের হাতের মুঠো থেকে চামড়ার ডায়েরিটা ছাড়িয়ে নিল। ছায়া রিজু, ছায়া। এই ছায়া গ্রিল দিয়েও ঢুকতে পারে, আবার দেওয়াল ভেদ করেও আসতে পারে। রানাদা উঠে দাঁড়িয়ে জানলার গ্রিলের দিকে তাকালো। একটা সরু কাঁচের নলের মতো কিছু একটা বাইরে ছোপের মধ্যে চকচক করছে। বাইরে থেকে শুট করেছে। নিশানাটা দেখ, অন্ধকারের মধ্যেও ধমনী মিস করেনি। কিন্তু প্রশ্ন হলো, খুনি জানলো কি করে যে আমরা এখানে আছি?
অঞ্জনবাবু কপালে হাত দিয়ে বসে পড়লেন। আমি বিশ্বাস করতে পারছি না অমল, আমার হেফাজত থেকে আমার সামনে দিয়ে লোকটা খুন হয়ে গেল। পুলিশ হিসেবে এর থেকে বড় লজ্জা আর নেই। রানাদা অঞ্জনবাবুর কাঁধে হাত রাখল। তোমার কোনো দোষ নেই অঞ্জন। আমরা যার সাথে লড়ছি সে সাধারণ মানুষ নয়, সে আমাদের চিন্তার চেয়েও এক ধাপ এগিয়ে থাকে। চলো, এখান থেকে বেরোতে হবে, পুলিশে খবর দাও। ফার্ম হাউসের সেই ঝড়ের রাতে আমরা তিনজনে চুপ করে রইলাম। একটা অদৃশ্য আতঙ্ক আমাদের ঘিরে ধরল। আমরা বুঝতে পারছিলাম না আমাদের গতিবিধির খবর খুনের কাছে পৌঁছচ্ছে কিভাবে। তবে কি আমাদের অজান্তেই কোনো ট্র্যাকার বা স্পাই আমাদের উপর নজর রাখছে? রহস্যের জোট খোলার বদলে আরও ধীরে ধীরে পেঁচিয়ে যেতে লাগলো যেন। পুলিশ যখন লাশ নিয়ে গেল তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে। ভোরের আলো ফুটতে আর বেশিক্ষণ বাকি নেই। অঞ্জনবাবু লাশের সাথে মর্গে গেলেন ফর্ম্যালিটিস মেটানোর জন্য। অমল, তুই রিজুকে বাড়ি নিয়ে যা, কাল সকালে থানায় দেখা হবে। ফার্ম হাউসের সেই অভিশপ্ত ঘর থেকে আমরা নিচে নেমে এলাম। বৃষ্টিটা ততক্ষণে থেমে গেছে, কিন্তু চারিদিকে ভেজা মাটির গন্ধ আর ঝিঝি পোকার ডাক যেন এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করছে পুরো বাড়িটাকে। আমরা যখন ফার্ম হাউসের মূল দরজা দিয়ে বের হচ্ছি, ঠিক তখনই আমার চোখে পড়ল একটা জিনিস। এ রানাদা, দাঁড়াও তো একবার। আমি টর্চের আলোটা দরজার ঠিক সামনের মেঝেতে ফেললাম। বৃষ্টির জলে ভেজা পাথরের ওপর খড়িমাটি বা ওই জাতীয় কিছু দিয়ে বড় করে আঁকা একটা চিহ্ন। দেখলাম দুটো ঢেউ খেলানো লাইন, কুম্ভ রাশির চিহ্ন। আর সে চিহ্নের ঠিক মাঝখানে একটা কাগজ দলা পাকিয়ে রাখা আছে। রানাদা নিচু হয়ে কাগজটা তুলল, চারপাশটা একবার ভালো করে দেখে নিল, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কাউকে দেখা গেল না। রানাদা কাগজের ভাঁজ খুলল। সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা একটা ধাঁধা। কলসি ভেঙে জল গড়িয়ে গেছে, পাপের ঘড়া পূর্ণ হতে আর বাকি নেই। মিন বপু ভেসে আছে শেষ সাগরে, দ্বাদশ লগ্নে হবে সব ছাই। রানাদা, তার মানে খুনি আমাদের বেরোনোর আগেই এখানে এসেছিল। ও জানতো আমরা এই পথ দিয়েই বেরোবো। রানাদা কাগজটা পকেটে রাখল। তার মুখটা পাথরের মতো শক্ত। খুনি আমাদের এক ধাপ আগেই চলছে রিজু। ওই চিহ্নটা এঁকে এখানে বুঝিয়ে রেখে গেল যে 11 নম্বর কাজ শেষ, এবার 12 নম্বরের পালা। মিন বপু মানে মিন রাশি, শেষ টার্গেট। আমরা আর দেরি না করে একটা ভাড়ার গাড়িতে উঠে পড়লাম। সারা রাস্তা রানাদা কোনো কথা বলল না। তার হাতে শক্ত করে ধরা সেই চামড়ার ডায়েরিটা, যেটা ডক্টর সান্যাল মৃত্যুর মুহূর্তেও আঁকড়ে ধরেছিলেন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমরা রানাদা স্টাডি রুমে বসলাম। সকালের আলো ফুটেছে, কিন্তু আমাদের মনের অন্ধকার এখনো কাটেনি। রানাদা টেবিল ল্যাম্পটা জেলে ডায়েরিটা খুলল, তারপর পাতা উল্টাতে উল্টাতে বলল, রিজু, এটা ডক্টর সান্যালের সাধারণ দিনলিপি নয়। কাগজগুলো একদম নতুন, কালির দাগও টাটকা। ডক্টর সান্যাল এটা গত কয়েক সপ্তাহের মধ্যেই লিখেছেন। সম্ভবত বিকাশ খান্না খুন হওয়ার পর ওনার 25 বছর আগে স্মৃতি ফিরে এসেছিল। ভয় আর অনুশোচনায় তিনি এই কনফেশন লিখে গেছেন। রানাদা ডায়েরির মাঝের একটা পাতা খুলল। ডক্টর সান্যালের হাতের লেখা, কিন্তু খুব অগোছালো। রানাদা সেটা পড়তে শুরু করল। তারিখ 12ই অক্টোবর। রামরতনবাবু মারা গেলেন। আজ খবর পেলাম প্রমোটার বিকাশ খান্নাও খুন হয়েছে। আমি জানি এটা সাধারণ ডাকাতি বা খুন নয়, এটা সেই অভিশপ্ত রাতের প্রতিধ্বনি। 25 বছর কেটে গেছে, কিন্তু পাপের দাগ এখনো মুছেনি। গত 2 দিন ধরে আমি ঘুমাতে পারছি না। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই 25 বছর আগের ঝড়ের রাতটা। আমরা ভেবেছিলাম ওটা একটা অপারেশন ছিল দেশের সুরক্ষার জন্য, কিন্তু আজ বুঝতে পারছি না, ওটা ছিল নিছক একটা জমি দখলের চক্রান্ত। আর আমি ছিলাম সেই পাপের শরিক। 25 বছর আগের সেই রাত, অপারেশন ব্ল্যাকআউট। উত্তর কলকাতার এক নামী জ্যোতিষী ছিলেন
দেবনাথ সেন। ওনার পৈতৃক বাড়িটা ছিল বিশাল জমির ওপর। তখন ওটাই ছিল এলাকার সবচেয়ে প্রাইম লোকেশন। প্রমোটার বিকাশ খান্না অনেক দিন ধরে ওই জমিটা চাইছিল। ওখানে একটা বিশাল মাল্টিপ্লেক্স আর শপিং মল বানাতে চেয়েছিল, কিন্তু দেবনাথবাবু কিছুতেই তার বাপ দাদার ভিটে বিক্রি করতে রাজি ছিলেন না। কোটি টাকার অফারও তিনি ফিরিয়ে দিয়েছিলেন, আর সেটাই ছিল তার অপরাধ। সোজা পথে কাজ হবে না বুঝে বিকাশ খান্না বাঁকা পথ ধরল। সে পুলিশকে মোটা টাকা ঘুষ খাওয়ালো। পুলিশের উপর তলার কিছু অফিসার আর বিকাশ খান্না মিলে একটা ঘৃণ্য ছক কষল। দেবনাথবাবুকে রাতারাতি দেশদ্রোহী আর জঙ্গি সাজানো হলো। রটিয়ে দেয়া হলো যে ওই বাড়িতে নাকি গোপনে অস্ত্র তৈরি হয়। রাত তখন 2টো। সেই মিথ্যে অজুহাতে পুলিশ বাড়িটা ঘিরে ফেলে। নাম দেওয়া হয় অপারেশন ব্ল্যাকআউট। কোনো ওয়ার্নিং ছাড়াই ফায়ারিং শুরু হয়। দেবনাথবাবু, তার স্ত্রী, তার বৃদ্ধ বাবা সবাই সেই গুলিতে ঝাঁঝরা হয়ে যান। রক্তে ভেসে গিয়েছিল বাড়ির উঠোন। পরে পুলিশ ভেতরে ঢুকে দেখে সেখানে কোনো দেশবিরোধী কার্যকলাপ ছিল না। ছিল শুধু কিছু পুঁথি, কোষ্ঠী আর পাথর। কিন্তু ততক্ষণে সব শেষ। ভুল শুধরানোর কোনো উপায় ছিল না। তাই শুরু হলো থামা চাপা দেওয়ার পালা। আমাকে ডাকা হলো। আমি তখন জুনিয়র ডাক্তার। আমার উপর চাপ সৃষ্টি করা হলো পোস্টমর্টেম রিপোর্ট পাল্টানোর জন্য। আমাকে লিখতে হলো ওটা এনকাউন্টার ছিল এবং পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে। আমি সেই মিথ্যে রিপোর্টে সই করেছিলাম। আমার সেই একটা সইয়ের জন্য ওই পরিবারটা বিচার পেল না। বিকাশ খান্না তার জমি পেয়ে গেল, পুলিশ প্রমোশন পেল, আর আমি পেলাম আমার ক্লিনিকের লাইসেন্স। কিন্তু একটা জিনিস আমরা কেউ খেয়াল করিনি। ওই বাড়িতে সেদিন একটা ছোট বাচ্চা ছেলে ছিল। দেবনাথবাবুর ছোট ছেলে, ডাকনাম বিল্টু। বয়স তখন কত হবে? বড়জোর 10 বা 12। লাশ গোনার সময় একটা বডি কম ছিল। পুলিশ ভেবেছিল সে হয়তো ভয়ে নদীতে ঝাঁপ দিয়েছে বা গুলিতে ছিটকে কোথাও পড়ে গেছে। কেউ তাকে আর খোঁজেনি। আজ 25 বছর পর সেই বিল্টু আবার ফিরে এসেছে। সে আর বাচ্চা নেই। সে তার পরিবারের রক্তের হিসেব নিতে এসেছে। বিকাশ খান্নাকে সে মেরেছে, কারণ সেই ছিল এই ষড়যন্ত্রের মূল সন্ডা। এই শহর যদি আমি মারা যাই, এই ডায়েরি যেন অন্তত সত্যটা প্রকাশ করে। ওই ছেলেটা যদি আমাকে মারে, আমি কোনো বাধা দেব না। এটাই আমার প্রায়শ্চিত্ত। রানাদা পড়া থামালো। ঘরটা নিস্তব্ধ। শুধু জানলার বাইরের চড়ুই পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, যা এখন খুব বেমানান লাগছে। আমি ঢোক গিললাম। তার মানে রানাদা, ওই প্রমোটার বিকাশ খান্না আসলে এই পুরো ঘটনার ভিলেন। জমির জন্য একটা পরিবারকে শেষ করে দিয়েছিল। রানাদা চশমাটা খুলে কাঁচটা মুছল। তার মুখটা ঘৃণায় কুঁচকে গেছে। হ্যাঁ রিজু, লোভ মানুষকে পিশাচ বানিয়ে দেয়। বিকাশ খান্না জমি চেয়েছিল, আর পুলিশ টাকার বিনিময়ে সেই জমি রক্ত দিয়ে ধুইয়ে দিয়েছিল। আর ওই বাচ্চা ছেলেটা বিল্টু, সে সব দেখেছিল। নিজের চোখের সামনে নিজের বাবা মাকে মরতে দেখেছিল। সে এখন কোথায় রানাদা? সে আমাদের খুব কাছেই আছে। সে 10 জনকে মেরে ফেলেছে। ডক্টর সান্যাল 11 নম্বর, আর বাকি 1 জন 12 নম্বর, মীন রাশি। আর এই 12 নম্বর লোকটাকে? রানাদা ডায়েরিটা বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন হলো। ডায়েরিতে নাম নেই, কিন্তু যে বা যারা এই অপারেশনের একদম শীর্ষে ছিল, বিল্টু তাকেই সবার শেষে মারবে। হয়তো সেই পুলিশ অফিসার যে ফায়ারিংয়ের অর্ডার দিয়েছিল, অথবা অন্য কেউ। রানাদা উঠে দাঁড়িয়ে জানলার বাইরে তাকালো। গেটের বাইরের ওই চিহ্ন আর ডায়েরির এই পুরনো ইতিহাস সব মিলিয়ে একটা জটিল জালের মধ্যে আমরা আটকে পড়ে গেছি।
বিল্টু নামে সেই হারিয়ে যাওয়া ছেলেটা আজ 25 বছর পর মৃত্যু হয়ে ফিরে এসেছে, আর আমরা তার শেষ শিকারের অপেক্ষায় আছি। লালবাজার পুলিশ হেডকোয়ার্টারের উল্টো দিকে বলরামের চায়ের দোকানের সামনে যখন আমরা দাঁড়ালাম, তখন ঘড়িতে সকাল 11:30। আকাশটা গত 2 দিন ধরেই শীষের মতো ধূসর হয়ে আছে। টিপটিপ করে এক নাগাড়ে বৃষ্টি পড়ে চলেছে। কলকাতার এই প্যাচ প্যাচে কাদা আর গুমোট আবহাওয়া মনের ভেতরটাও কেমন যেন বিষিয়ে দেয়। রানাদার হাতে মাটির ভাঁড়, চাটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। তার তীক্ষ্ণ দৃষ্টি রাস্তার জমা জলের বৃষ্টির ফোঁটাগুলোর দিকে। মিনিট 10 আগে অঞ্জনবাবু থানা থেকে বেরিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন। মানুষটাকে দেখে আজ বড় মায়া হলো। গত 1 সপ্তাহে তার বয়স যেন এক ধাক্কায় 10 বছর বেড়ে গেছে। চোখের নিচে গভীর কালশিটে, গালে খোঁচা খোঁচা দাড়িগুলো কয়েকদিন কামানো হয়নি দেখেই বোঝা যাচ্ছে। তার সেই দাপুটে পুলিশি ভঙ্গিটা আজ যেন উধাও। ডক্টর সান্যালের মৃত্যু এবং নিজের চোখের সামনে ওই বিভৎস দৃশ্য সব মিলিয়ে তিনি ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। রানাদা নীরবতা ভাঙল। গলাটা খুব নিচু কিন্তু অসম্ভব ভারী। অঞ্জন, তোকে একটা প্রশ্ন করব, খুব ঠান্ডা মাথায় ভেবে উত্তর দিবি, তাড়াহুড়ো নেই। অঞ্জনবাবু শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন। রানাদার কথায় মুখ তুলে চাইলেন তিনি। বল। অপারেশন ব্ল্যাকআউট, এই নামটা কি তোর চেনা? অঞ্জনবাবু ভুরু কুঁচকালেন। পকেট থেকে একটা দুমড়ে যাওয়া সিগারেটের প্যাকেট বের করতে করতে ভাবলেন কিছুক্ষণ। তার হাতটা কাঁপছে। অনেক কসরত করে দেশলাই জ্বালিয়ে একগাল ধোঁয়া ছাড়লেন তিনি। অপারেশন ব্ল্যাকআউট? কই না তো, নামটা তো খুব চেনা মনে হচ্ছে না। কোত্থেকে পেলি নামটা? ডক্টর সান্যালের পার্সোনাল ডায়েরিতে। মৃত্যুর আগে তিনি বারবার এই নামটা লিখে গিয়েছিলেন। আমার ধারণা এই অপারেশনটাই সবকিছু শিকড়। হতে পারে, কিন্তু আমি শুনিনি। এটা কবেকার ঘটনা? 25 বছর আগে, 2000 সালের অক্টোবর মাস, সম্ভবত পুজোর ঠিক পরেই। অঞ্জনবাবু এবার ম্লান হাসলেন। হাসিটা বড় করুণ শোনাল ওই বৃষ্টির দিনে। 25 বছর আগে? তুই অমল, তুইও না। তখন তো আমি ক্লাস 9 বা 10 ছাত্র। হাফ প্যান্ট পরে স্কুলে যাই, বিকেলে পাড়ার বন্ধুদের সাথে ক্রিকেট খেলি। তখন আমার জগৎ ছিল জ্যামিতির উপপাদ্য আর সচিনের সেঞ্চুরি নিয়ে। পুলিশি অপারেশন বা এনকাউন্টার নিয়ে মাথা ঘামানোর বয়স তখন আমার ছিল না। আর যদি এটা কোনো টপ সিক্রেট অপারেশন হয়, তবে তো সাধারণ পাবলিকের জানার কথাও নয়। লজিক্যালি তুই ঠিকই বলেছিস, কিন্তু আমার খটকা লাগছে অন্য জায়গায়। পুলিশ ফোর্সে পুরনো কেস স্টাডি বা লেজার হিসাবে অনেক বড় বড় অপারেশনের নাম শোনা যায়। এটা কেউ জানে না কেন? কেউ এরেজার দিয়ে ঘষে নামটা ইতিহাস থেকে তুলে দিয়েছে। হয়তো অপারেশনটা ফেল করেছিল, তাই ধামাচাপা দেওয়া হয়েছে। তুই কি শিওর এটা পুলিশি অপারেশন ছিল? ডায়েরি তো তাই ইঙ্গিত দিচ্ছে। ঠিক আছে, তুই বাড়ি যা, রেস্ট নে। সামনে অমাবস্যা আসছে, সাবধানে থাকিস। অঞ্জনবাবু বৃষ্টির মধ্যেই ছাতা না খুলে ধীর পায়ে হেঁটে চলে গেলেন। তার পিঠটা বড্ড কুঁজো দেখাচ্ছে, যেন অদৃশ্য কোনো পাপের বোঝা তিনি বয়ে বেড়াচ্ছেন। তিনি চলে যেতেই রানাদা পকেট থেকে ফোন বের করল। ওপারে সোমেনদা, লালবাজারের রেকর্ড রুমের ইনচার্জ। হ্যালো সোমেন, আমি অমল। হ্যাঁ শোনা, একটা ফেভার চাই। 2000 সালের অক্টোবর মাসের পুরনো কেস ফাইল, নাম অপারেশন ব্ল্যাকআউট। হ্যাঁ, না না না, এখন না, তুই সময় নিয়ে দেখ, কাল বা পরশু জানালেও হবে। ডক্টর সান্যালের মৃত্যুর পর তদন্তের এই পর্যায়টা ছিল সব থেকে যন্ত্রণাদায়ক। দিন কাটে, রাত আসে, কিন্তু কোনো খবর আসে না। পূর্ণিমা কেটে গিয়ে কৃষ্ণপক্ষ শুরু হয়েছে। চাঁদের আকার ছোট হচ্ছে, আর পাল্লা দিয়ে বাড়ছে আমাদের বুকের ধরফরানি। এই অপেক্ষার দিনগুলো খুব একটা শান্তিতে কাটল না। ডক্টর সান্যাল মারা যাওয়ার 4 দিন পর একটা গভীর রাতে আমাদের ঘুম ভাঙল জানলার কাঁচ ভাঙার শব্দে। ধরপড় করে উঠে আলো জ্বালাতেই দেখলাম ড্রয়িং রুমের মেঝেতে
একটা ইটের টুকরো পড়ে আছে, তার গায়ে রাবার ব্যান্ড দিয়ে একটা ভিজে কাগজ আটকানো। রানাদা কাগজটা খুলে দেখল, লাল কালিতে গোটা গোটা অক্ষরে লেখা, দেরি হয়ে যাচ্ছে না? মিনবপু কিন্তু ভেসে আছে শেষ সাগরে, আর মাত্র কয়েকটা ঢেউ। রানাদা কাগজটা মুড়িয়ে পকেটে রাখল। দেখলাম তার চোয়ালটা শক্ত হয়ে গেছে। ও আমাদের জানান দিচ্ছে রিজু, ও চায় আমরা খেলাটা শেষ পর্যন্ত দেখি। এরপর আরও 4টে দিন কেটে গেল নিস্তরঙ্গভাবে। রোজই মনে হয় আজ বুঝি কিছু ঘটবে, কিন্তু ঘটে না। এই মানসিক চাপটা নেওয়া ঠিক ভালোভাবে যাচ্ছিল না আমাদের জন্য। এর মধ্যেই একদিন সকালে রানাদা লেক মার্কেট গেল বাজার করতে। ফেরার পথে আকাশটা কালো করে এলো, ঝমঝমে বৃষ্টি নামল। রানাদা বাজার ভর্তি ব্যাগ হাতে নিয়ে যখন পার্কিং লটের দিকে এগোলো, তখন চারদিক বেশ অন্ধকার। পার্কিং লটটা প্রায় ফাঁকা বললেই চলে। রানাদা তার পুরনো চেতক স্কুটারটার কাছে পৌঁছালো। স্কুটারটা একটা বড় অশ্বত্থ গাছের নিচে রাখা। বৃষ্টির জল চুঁইয়ে পড়ছে গাছের পাতা থেকে। রানাদা চাবি দিয়ে ডিক্কিটা খুলতে যাবে, হঠাৎ তার নজর পড়ল সিটের ওপর। কালো রেক্সিনের সিটের ওপর একটা পলিথিনের প্যাকেট রাখা, খুব সাধারণ একটা কালো প্যাকেট, যেমনটা মাছের বাজারে দেয়। কিন্তু প্যাকেটটা থেকে একটা গাঢ় লাল রঙের তরল চুঁইয়ে সিটের ওপর পড়ছে। বৃষ্টির জলে সেই লাল রঙটা ধুয়ে নিচে গড়িয়ে যাচ্ছে, যেন রক্তের ধারা। রানাদা খুব সাবধানে একটা আঙুল দিয়ে প্যাকেটটা সরালো। সঙ্গে সঙ্গে একটা তীব্র আষ্টে গন্ধে তার নাক ভরে গেল যেন। প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে এলো একটা মরা রুই মাছ। মাছটার চোখ দুটো খোলাটে, যেন মৃত্যুর পরেও তাকিয়ে আছে। কিন্তু যেটা দেখে রানাদার মতো পোড় খাওয়া গোয়েন্দারও মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, সেটা হলো মাছটার অবস্থা। মাছটার ঠোঁটে একটা জং ধরা বড় লোহার বড়শি গাঁথা। বড়শিটা মাছটার ঠোঁট এফোর ওফোর করে দিয়েছে, আর সেই বড়শিতে গাঁথা একটা লেমিনেট করা চিরকুট। 11 জন শেষ, 12 নম্বর এখন বড়শিতে গাঁথা। শেষ হলো অমাবস্যায়। রানাদা চারিদিকে তাকালো, কেউ কোথাও নেই, শুধু বৃষ্টির শব্দ আর দূরের ট্রাফিক। কিন্তু তার মনে হলো কেউ একজন এই অন্ধকারের আড়াল থেকে তাকে দেখছে, এবং শুধু দেখছে না, যেন হাসছে তাকে দেখে। অবশেষে সেই অমাবস্যার দিন আবার এলো। এতদিন খুবই উৎকণ্ঠার সাথে প্রায় প্রতিদিনই কেটেছে, এবং আমি প্রতিদিনই দেখেছি রানাদা কাউকে না বলেই কোথায় যেন বেরিয়ে যেত। পরে সে নিজেই বলেছিল আগের খুনগুলো স্পট দেখে সে আসত, যদি কোনো ক্লু পাওয়া যায়। আমায় বাড়িতে বাবা মাকে পাহারা দেওয়ার জন্য রেখে যেত, তাই আমি যা জানার সেটা রাতে রানাদার মুখ থেকেই জানতে পারতাম। অবশেষে দুপুরে সোমেনদার ফোন এলো। রানাদা তখন মধ্যাহ্ন ভোজন সেরে সবে বসেছে। ফোনটা বেজে উঠতেই রানাদার হাতটা কেঁপে উঠল যেন। লাউডস্পিকারে সোমেনদার গলাটা খুবই গম্ভীর শোনাচ্ছে, যেন কোনো খারাপ খবর দিতে সে ভয় পাচ্ছে। অমল, খবর কিন্তু খুব গোলমেলে। আমি গত 2 দিন ধরে 2000 থেকে 2002 সালের সব ম্যানুয়াল রেকর্ড, পুরনো রেজিস্টার তন্ন করে চেক করেছি। পুলিশ আর্কাইভে অপারেশন ব্ল্যাকআউট বলে কোনো ফাইলই নেই। নেই? হুম। আর শুধু তাই নয়, 2000 সালের 14ই অক্টোবর লগবুক থেকে পরপর 3টে পাতা কেউ খুব যত্ন করে ব্লেড দিয়ে কেটে বাদ দিয়েছে। ডিজিটালাইজ ডেটাবেজেও সেই ডেটের ফাইল কারাপ্টেড দেখাচ্ছে। কেউ খুব উপরতল থেকে নির্দেশ দিয়ে এই অপারেশনের সব সরকারি প্রমাণ মুছে ফেলেছে। তার মানে আমার সন্দেহটাই ঠিক, ওরা সরকারি খাতা থেকে নাম মুছে ফেলেছে যাতে পাপের কোনো প্রমাণ না থাকে। থ্যাংক ইউ সোমেন, তুই সাবধানে থাকিস। ফোনটা কেটে রানাদা জানলার দিকে তাকালো। বাইরে রোদ ঝলমল করছে, কিন্তু রানাদার গলায় অন্ধকারের সুর। বুঝলি রিজু, ওরা ভেবেছিল ফাইল নষ্ট করে দিলেই সব শেষ, কিন্তু ওরা ভুলে গিয়েছিল খবরের কাগজ সরকারি সম্পত্তি নয়, ওটা পাবলিক রেকর্ড। চল তৈরি হয়ে নে, ন্যাশনাল লাইব্রেরিতে যেতে হবে, ওটাই আমাদের শেষ ভরসা।
বিকেল 4টে নাগাদ আমরা পৌঁছালাম ন্যাশনাল লাইব্রেরির বিশাল চত্বরে। ইউক্যালিপটাস গাছগুলোর ফাঁক দিয়ে পড়া বিকেলের ম্লান আলোয় জায়গাটাকে বেশ শান্তই দেখাচ্ছে, কিন্তু রহস্যময়ও সাথে মনে হচ্ছে। সময় নষ্ট না করে আমরা সোজা নিউজ পেপার আর্কাইভ সেকশনে ঢুকলাম। বিশাল হলঘর, ছাদটা অনেক উঁচুতে, সারি সারি কাঠের র্যাক, তাতে থরে থরে সাজানো পুরনো খবরের কাগজের বিশাল সব বাঁধানো ফাইল। পুরনো কাগজের একটা ভ্যাপসা গন্ধও আছে। গন্ধটা নাকে গেলেই কেমন যেন সময়ের উল্টো স্রোতে ভেসে যাওয়া যায়। আমরা 2000 সালে সেপ্টেম্বর থেকে নভেম্বরের ফাইলগুলো নামালাম। আনন্দবাজার, বর্তমান, আজকাল সব পত্রিকার ফাইল টেবিলের উপর স্তূপ করা হলো। শুরু হলো এক ক্লান্তির অনুসন্ধান। পাতার পর পাতা উল্টে যাচ্ছে, খসখস শব্দ ছাড়া আর কোনো আওয়াজই নেই। পাতা উল্টাতে উল্টাতেই দেখলাম রানাদা খুব মনোযোগ দিয়ে প্রতিটি হেডলাইন পড়ছে, যেন খড়ের গাদায় সূঁচ খুঁজছে। প্রায় 2.5 ঘন্টা কেটে গেল। লাইব্রেরিতে লোক কমতে শুরু করেছে। জানলার বাইরে সন্ধ্যা নামছে। আমার চোখটা জ্বালা করছে একেবারে, পিঠটাও ব্যথা করছে বুঝলাম। ঠিক তখনই রানাদা চাপা গলায় ফিসফিস করে উঠল, রিজু, পেয়েছি, এদিকে আয়। আমি দৌড়ে গেলাম সেখানে। দেখলাম রানাদার সামনে আনন্দবাজার পত্রিকার 2000 সালের 15ই অক্টোবরের সংখ্যাটা খোলা। কাগজের রং হলুদ হয়ে গেছে, কয়েক জায়গায় দেখলাম পোকা আবার কেটেওছে, কিন্তু বোল্ড হেডলাইনটা এখনো স্পষ্ট পড়া যাচ্ছে। বাগবাজারে পুলিশি হানা, কুখ্যাত তান্ত্রিকের ডেরায় গোপন সুড়ঙ্গ, সংঘর্ষে নিহত 4। খবরের সাথে একটা ঝাপসা সাদা কালো ছবি। পুলিশ একটা পুরনো বিশাল বাড়ি ঘিরে রেখেছে। স্ট্রেচারে করে সাদা চাদরে ঢাকা লাশ বের করা হচ্ছে। রানাদা খবরটা পড়তে শুরু করলো। রিপোর্টার লিখছে, গোপন সূত্রে খবর পেয়ে ডিসিপি এর নেতৃত্বে স্পেশাল স্কোয়াড হানা দেয়। জ্যোতিষী দেবনাথ সেন এবং তার পরিবার নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তাদের বাড়ির নিচে সুড়ঙ্গে প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা পাওয়া গেছে। সব সাজানো নাটক রিজু। জমি দখলের জন্য এরা নিরীহ পরিবারকে টেররিস্ট সাজিয়ে মেরে ফেলেছে, আর জনগণ সেটা বিশ্বাসও করেছিল। খবরের ঠিক নিচে একটা বক্সে 8 জন পুলিশ অফিসারের নাম দেওয়া আছে। শিরোনাম একটাই, রাষ্ট্রপতির পুলিশ পদকের জন্য সুপারিশকৃত বীর অফিসারবৃন্দ। রানাদা পকেট থেকে ডায়েরি বের করে নামগুলো মেলাতে লাগলো। লিস্টটা ভালো করে দেখ রিজু। মেডেল পেয়েছিল 8 জন পুলিশ, কিন্তু অপারেশনে তাদের সাহায্য করেছিল আরও 3 জন সিভিলিয়ান। রানাদা পেন দিয়ে কাগজে দাগাতে শুরু করলো। দেখ, মেডেল লিস্টের নাম আছে 1 ইন্সপেক্টর রামরতন বোস, 2 এসিপি দিবাকর রায়, 3 ডিসিপি দিগ্বিজয় পালধি, 4 কনস্টেবল মহিম হালদার, 5 নম্বর হচ্ছে কনস্টেবল রতন হালদার, 6 হচ্ছে এনকাউন্টার স্পেশালিস্ট খান, 7 শার্প শুটার টনি, অ্যান্ড 8 ড্রাইভার হরি। এই 8 জন মেডেল পেয়েছিল, কিন্তু খবরের ভেতরের প্যারাগ্রাফটা পড়। এখানে লেখা আছে, অভিযানে স্থানীয় সমাজসেবী বিকাশ খান্না এবং বিশিষ্ট আইনজীবী প্রণব চ্যাটার্জি পুলিশকে সহায়তা করেন। ময়না তদন্ত করেন ডক্টর সুনির্মল সান্যাল। ব্যাস, পেয়ে গেলাম আমাদের বাকি 3 জনকে। এরা মেডেল পায়নি, কিন্তু টাকার ভাগ বা অন্য সুবিধা পেয়েছিল। তার মানে রানাদা 8 জন পুলিশ, 1 জন প্রমোটার, 1 জন উকিল আর 1 জন ডাক্তার, মোট তাহলে 11 জন। হ্যাঁ, এই 11 জনই গত 5 মাসে একে একে খুন হয়েছে। বিল্টু কাউকে ছাড়েনি। আমরা লাইব্রেরি থেকে বেরিয়ে যখন বাগবাজারের সেই পুরনো গলিতে পৌঁছালাম, তখন ঘড়িতে রাত 8টা। এলাকাটা শুনশান। সেই অভিশপ্ত বাড়ির জায়গায় এখন একটা শপিং মলের কঙ্কাল দাঁড়িয়ে আছে। উল্টো দিকে হরিপদ জ্যাঠার মিষ্টির দোকান। রানাদা তার সাথে ভাব জমিয়ে 25 বছর আগের সেই রাতের কথা তুলল। হরিপদবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে কাল রাত্রি বাবা, দেবনাথবাবু খুব ভালো মানুষ ছিলেন। ওই বিকাশ খাটনায় জমিটা নেওয়ার জন্য পুলিশকে টাকা খাইয়ে ওনাকে চঙ্গি সাজিয়েছিল। পরদিন সকালে যখন লাশটা বের করেছিল, আমি তো দেখেছিলাম ছোট্ট বিল্টুকে।
পুলিশ যখন ওকে জিপে তুলেছিল ও কাঁদছিল না, ও শুধু এক দৃষ্টি ওই অফিসারদের দিকে তাকিয়েছিল। সেই চাউনি, বাবারে, আমি আজও বলতে পারিনি। মনে হচ্ছিল যেন ওর চোখের মণি দুটোতে আগুন জ্বলছে। ওরে বাবা! হরিপদ বাবুর থেকেও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নোট ডাউন করে ওনাকে ধন্যবাদ জানিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। সেখান থেকে ফিরে আমরা গঙ্গার ঘাটে এসে বসলাম। সামনে কালো জল, দূরে লঞ্চের আলো। রানাদা তার নোটবুকটা খুলল আর তার সাথে লাইব্রেরি থেকে আনা খবরের কাগজের কাটিংয়ের ছবিটাও পাশে রাখল। রিজু, এই কেসটা বদলা নয়। বিল্টু একজন আর্টিস্ট। ও সবাইকে তাদের স্বভাব বা চরিত্র অনুযায়ী মেরেছে। ও রাশিচক্রের 1 থেকে 11 সবকটা ঘর পূর্ণ করেছে। দেখ, তার মানে 11 জন কমপ্লিট, কিন্তু 12 নম্বর মানে ওই মীন রাশি? মীন রাশির প্রতীক দুটো মাছ, যারা উল্টো দিকে সাঁতার কাটে। এদের স্বভাব হলো পলায়নপর বা এসকেপিস্ট, যে বাস্তব থেকে পালায়। 12 নম্বর লোকটা খুব কাছের কেউ রিজু, যে সেদিন ঘটনাস্থলে ছিল কিন্তু ভয় পালিয়ে গেছে বা পালিয়ে বেড়াচ্ছে নিজের সত্তা থেকে। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। অবিশ্বাস্য রানাদা, তার মানে 11 জন শেষ, কিন্তু ওই 12 নম্বরে যে মীন রাশি? মীন রাশির প্রতীক দুটো মাছ, যারা উল্টো দিকে সাঁতার কাটে। এর অধিপতি গ্রহ বৃহস্পতি। মীন রাশির নেগেটিভ থ্রেট হলো এরা পলায়নপর বা এসকেপিস্ট। এরা বাস্তব থেকে পালাতে চায়, এরা ইমোশনাল হয় কিন্তু বিপদের সময় পিঠ টান করে। তাহলে এই 12 নম্বর লোকটাকে? পুলিশ লিস্টে তো আর কেউ নেই। রানাদা গঙ্গার দিকে তাকিয়ে বলল, বিল্টু একা ছিল না রিজু। ওই বাড়িতে, ওই পাড়ায় বিল্টুর কি কোনো বন্ধু ছিল? সমবয়সী কেউ, যে হয়তো সব দেখেছে কিন্তু ভয় পালিয়ে গেছে, যাকে বিল্টু বিশ্বাস করত, কিন্তু সে বিল্টুকে বাঁচাতে এগিয়ে আসেনি। হঠাৎ রানাদা চমকে উঠল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। অঞ্জন অঞ্জন বাগবাজারেই বড় হয়েছে। ও বলেছিল তখন ক্লাস 9-এ পড়ে। বিল্টুর বয়সও তখন 10 কি 12। ওরা কি বন্ধু ছিল? অঞ্জন কি সেই রাতে কিছু দেখেছিল? কিন্তু অঞ্জন তো এখন পুলিশ অফিসার, ও কেন পালাবে? এখন পুলিশ অফিসার, তখন তো সে ছিল ভীতু এক কিশোর। মীন রাশি, যে পালিয়ে যায়, যে বন্ধু হয়েও বন্ধুর পাশে দাঁড়ায়নি। আর তাছাড়া ওকে দেখিসনি অপারেশন ব্ল্যাকআউট শব্দটা উচ্চারণ করার পরই কিরকম মানে অন্যমনস্ক হয়ে গেছিল। ঠিক তখনই রানাদার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভাসছে অঞ্জন। রানাদা দ্রুত ফোনটা ধরল। হ্যালো অঞ্জন, তুই কোথায়? ওপাশ থেকে অঞ্জনের গলাটা কাঁপছে, যেন শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। অমল, অমল, আমার ফ্ল্যাটের দরজায় একটা লাল খাম, আর খামের ভেতর একটা মাছের আঁশ। আমি কি করব? খবরদার দরজা খুলবি না, আমরা এক্ষুনি আসছি। ও তো দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে, দরজা খুলবি না কিন্তু তুই। রানাদা ফোন রেখে বাইকের চাবিটা তুলে নিল। তার মুখটা ফ্যাকাশে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চল রিজু, 12 নম্বরে খোঁজ পাওয়া গেছে। আর আমার অঙ্ক যদি ভুল না হয় তবে পরশু অমাবস্যায় বিল্টু তার শেষ এবং সবথেকে প্রিয় শিকারকে ধরবে। কারণ বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যুর চেয়েও ভয়ানক হয়। বাইরে তখন প্রকৃতির প্রলয়ঙ্কারী রূপ। অমাবস্যার নিকষ কালো অন্ধকার চিরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সাথেই পাল্লা দিয়ে বাজ পড়ার শব্দ শোনা যাচ্ছে। জানলার কাছে বৃষ্টির ছাপটা বুলেটের মতো আছড়ে পড়ছে। ট্যাক্সির হেডলাইটের আলো সেই অন্ধকারের চাদর ভেদ করতে পারছে না। ওয়াইপারের একটানা ক্যাচ ক্যাচ শব্দ আর বাইরের ঝড়ের গোঙানি মিলে এক ভয়ানক আবহ তৈরি করেছে। আমার পাশে বসে আছেন রানাদা। তিনি পাথরের মূর্তির মতো স্থির। তার দৃষ্টি জানলার বাইরে, কিন্তু আমি জানি যে তিনি কিছু দেখছেন না। তার কপালে চিন্তার গভীর ভাঁজ। সল্টলেকের রাস্তাগুলো জলে থই থই করছে। ওর মধ্যে হয়েছে আবার লোডশেডিং। পুরো এলাকাটা যেন মৃত্যুপুরী হয়ে গেছে।
অঞ্জন সেনের আবাসনের গেটে যখন আমরা নামলাম তখন ঘড়িতে রাত 9:10। বৃষ্টির তোড়ে ছাতা খোলার কোনো মানে হয় না। আমরা ভিজতে ভিজতেই দৌড়ে লবিতে ঢুকলাম। দেখলাম লিফটটা বন্ধ, তাই সিঁড়ি দিয়ে 3 তলায় ওঠার সময় আমার বুকের ভেতরটা ধরফর করছিল, বুঝতে পারছিলাম। রানাদার পায়ের আওয়াজটা ভারী এবং দ্রুত। 3 তলায় উঠে অঞ্জনদার ফ্ল্যাটের দরজার সামনে আমরা গিয়ে দাঁড়ালাম। রানাদা কলিং বেল টিপলে 1 বার, 2 বার, 3 বার, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। রানাদা, ভেঙে ফেলবো দরজাটা? রানাদা দরজায় কান পাতল। না 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 না, ভেতরে পায়ের আওয়াজ পাচ্ছি। খানিকক্ষণ পর ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ভারী কাঠের দরজাটা খুলল। সামনে দাঁড়িয়ে শর্মিলা বৌদি, হাতে একটা মোমবাতি। সেই কাঁপা কাঁপা আলোয় বৌদির মুখটা দেখে আমি যেন শিউরে উঠলাম। রক্তশূন্য ফ্যাকাশে মুখ, চোখের নিচে কালির গভীর পোঁচ, চুলগুলো এলোমেলো। তার চোখে মুখে একরকম চরম আতঙ্ক দেখা গেছে। বৌদির গলাটা যেন অনেক দূর থেকে ভেসে এলো। অমলদা, তোমরা? অঞ্জন কোথায় শর্মিলা? ও ঠিক আছে তো? ভেতরে এসো। ও ও খুব ভয় পেয়েছে। ও বলছে আজই নাকি শেষ রাত। আমরা ড্রয়িং রুমে ঢুকলাম। ঘরটা যেন কোনো প্রেতপুরী। জানলাগুলো সব বন্ধ, ভারী পর্দা দিয়ে ঢাকা দেখলাম। ঘরের মাঝখানে সেন্টার টেবিলে একটা বড় মোমবাতি জ্বলছে, আর সেই আবছা আলো ছায়ার মায়াবী পরিবেশে সোফায় বসে আছেন স্বয়ং অঞ্জন সেন। অঞ্জন 2 হাতে মাথা চেপে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে। তার শরীরটা মাঝে মাঝে ইলেকট্রিক শকের মতো কেঁপে কেঁপে উঠছে যেন। টেবিলের ওপর সেই লাল খামটা রাখা, যার মুখটা খোলা। ভেতর থেকে উঁকি দিচ্ছে একটা মরা মাছের আঁশ, অর্থাৎ মীন রাশির চিহ্ন। রানাদা দ্রুত পায়ে গিয়ে অঞ্জনের পাশে বসল। অঞ্জন, অঞ্জন তাকা আমার দিকে। ভয় নেই, আমরা এসে গেছি। আজ সারা রাত আমরা এখানেই থাকবো। দেখি কোন বিল্টু তোকে ছুতে পারে। আমাদের ফোর্স নিচে আছে, তুই চিন্তা করিস না, শান্ত হ তুই। অঞ্জন মুখ তুলে তাকালো। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল টকটকে, চাউনিটাও অসংলগ্ন। সে খপ করে রানাদার হাতটা ধরে ফেলল। তার হাতটা বরফের মতো ঠান্ডা। অমল, অমল, ও এসেছে। ও আমাকে ডাকছে। ও বলছে মীন রাশির 2টো মাছকেই আজ ডুবতে হবে। ও কাউকেই ছাড়বে না, কাউকে না। কেউ আসবে না অঞ্জন, কেউ আসবে না। আরে তুই তো পুলিশ অফিসার, তোর সার্ভিস রিভলভার কোথায়? কোমরে আছে তো? না 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 না, ওটা দিয়ে কিছু হবে না। ও ছায়া, ছায়া, ছায়াকে গুলি করা যায় না। রানাদা অঞ্জনকে জল খাওয়ালো। শর্মিলা বৌদি একপাশে পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছেন। আমি লক্ষ্য করলাম রানাদার চোখ ঘুরছে ঘরের চারদিকে। সে ঘরের প্রতিটি কোণা স্ক্যান করছে। হঠাৎ রানাদার দৃষ্টি আটকে গেল দরজার পাশের অন্ধকার কোণাটায়। সেখানে একটা রেইনকোট হ্যাঙ্গারে ঝোলানো, সেটা থেকে টপ টপ করে জল পড়ছে মেঝের ওপর। নিচে ছোট একটা জলের পুকুর তৈরি হয়েছে, আর তার ঠিক নিচেই একজোড়া কাদামাখা ভারী বুট জুতো। রানাদা একটু ভুরু কুঁচকাল। মুহূর্তের মধ্যেই তার চোখের ভাব বদলে গেল। সে ধীরে ধীরে উঠে রেইনকোটের কাছে গেল, তারপর পেছন ফিরে না তাকিয়েই বলল, অঞ্জন, তুই তো বললি তুই আজ ভয়ে সারাদিন বিছানা থেকে উঠিসনি, বাথরুমে যাওয়ার সাহসও পাসনি। শর্মিলাও তাই বলল। তাহলে তোর রেনকোটটা ভেজা কেন? ওটা থেকে এখনো জল পড়ছে। তার মানে তুই আধ ঘন্টা আগেই বাইরে থেকে ফিরেছিস। ঘরের বাতাস যেন মুহূর্তে জমে বরফ হয়ে গেল। বাইরের বাজ পড়ার শব্দটাও যেন তুচ্ছ মনে হলো এই নিস্তব্ধতার কাছে। শর্মিলা বৌদি চট করে বলে উঠলেন, ও ও আসলে ওই সন্ধ্যাবেলা একবার ব্যালকনিতে গিয়েছিল অমলদা। বৃষ্টির ছাট আসছিল তো, তাই হয়তো ভিজে গেছে। রানাদা এবার নিচু হয়ে জুতোর তলাটা দেখল, তারপর সোজা হয়ে অঞ্জনের দিকে ঘুরল। সে তার গলায় এখন আর সান্ত্বনা নেই,
বরং আছে এক কঠিন জেরার সুর। ব্যালকনিতে গেলে জুতোয় এত কাদা লাগে না শর্মিলা। আর এই কাদা এটা সল্টলেকের বালি মাটি নয়, এটা লালচে এঁটেল মাটি, গঙ্গার পলি মাটি। এই কাদা একমাত্র পাওয়া যায় বাগবাজার বা কুমারটুলি অঞ্চলে। রানাদা এগিয়ে গেল অঞ্জনের দিকে। এই, তুই বাগবাজারে গিয়েছিলি? সত্যি কথা বল, বিল্টু কি তোকে ওখানে ডেকেছিল? ও কি তোকে ব্ল্যাকমেল করেছে? তুই কি ওর সাথে দেখা করতে গিয়েছিলি? অঞ্জন চুপ করে রইল। তার কাঁপুনিটা হঠাৎ থেমে গেছে। সে মেঝের দিকে তাকিয়ে আছে দেখলাম। রানাদা তাকে ধমক দিল। কথা বল অঞ্জন, তুই কি বুঝতে পারছিস না তুই একটা ফাঁদে পা দিচ্ছিস? ও তোকে একা পেয়ে মেরে ফেলবে। আমাদের বল, আমরা হেল্প করব। অঞ্জন ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে এখন আর ভয় নেই, আছে এক অদ্ভুত শূন্যতা। অমল, সব কিছুর একটা শেষ দরকার। ও আমায় মুক্তি দিতে চায়। ও বলেছে আজ রাতে বাগবাজারের ওই পোড়ো বাড়িতে গেলে নাকি সব মিটে যাবে। তুই যাবি না, তুই কোথাও যাবি না। যেতে আমাকে হবেই অমল, যেতে আমাকে হবেই, আমার বাচ্চার জন্য। ও বলেছে আমি যদি না যাই তাহলে আমার বাচ্চার ক্ষতি হবে। শর্মিলা বৌদি যে 5 মাসের প্রেগনেন্ট সেটা আমরা সকলেই জানতাম। কথাটা বলেই অঞ্জন হঠাৎ বিদ্যুৎ গতিতে লাফিয়ে উঠল। আমরা কিছু বোঝে ওঠার আগেই সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি ছিটকে গিয়ে সোফায় পড়লাম। মোমবাতিটাও উল্টে নিভে গেল। মুহূর্তের অন্ধকারে সে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। রানাদা অন্ধকারে হাতরে আমাকে তুলল। শেট, রিজু ওঠ, ওঠ। ও সোজাসুজি মৃত্যুর মুখে ছুটছে, ওকে আটকাতেই হবে। আমরা যখন নিচে নামলাম, অঞ্জন ততক্ষণে তার বাইক নিয়ে বেরিয়ে গেছে। রানাদা রাস্তায় একটা চলতি ট্যাক্সি প্রায় জোর করে থামালেন। ড্রাইভার যেতে চাইছিল না। রানাদা তাকে ধমক দিয়ে গাড়িতে তুলল। বাগবাজার, জলদি ওই বাইকটা ফলো করো। ট্যাক্সিটা ঝড়ের গতিতে ছুটল। বৃষ্টি এখন একটু ধরেছে, কিন্তু হাওয়া বইছে পাগলের মতো। রাস্তার ল্যাম্পপোস্টগুলো ভৌতিকভাবে দাঁড়িয়ে আছে। গাড়িতে যেতে যেতে রানাদা বিড়বিড় করছিল কিছু একটা। বোকা ছেলে একটা, ইমোশনাল ফুল। ও ভাবছে বিল্টুর কথা শুনলে ও রেহাই পাবে। বিল্টু কাউকেই ছাড়বে না। অঞ্জনকে ওখানে ডেকেছে খুন করার জন্য। 12 নম্বর মীন রাশি। সব মিলে যাচ্ছে। পুলিশ যখন রেড করে তখন অঞ্জন ভয় পালিয়ে গিয়েছিল, বন্ধুকে সতর্ক করেনি। আজ সে ফিরে এসছে প্রতিশোধ নিতে। সে এতদিন অঞ্জনকে প্রাণে না মেরে অঞ্জনকে তিলে তিলে শেষ করেছে। আর আজ ফাইনাল অ্যাক্ট। ঠিক তখনই রানাদার ফোনটা বেজে উঠল। দেখলাম শর্মিলা বৌদির নাম ভাসছে। ফোনটা ধরতেই বৌদির গলায় হাহাকার শোনা গেল। অমলদা, অমলদা, ও কোথায় গেছে? তোমরা ওকে পেয়েছো? হ্যাঁ, পেয়েছো তোমরা ওকে? আমরা ওর পেছনেই আছি শর্মিলা। বাগবাজারের দিকে যাচ্ছে। তুমি চিন্তা করো না, আমরা ওকে মরতে দেবো না। তুমি চিন্তা করো না, সাবধানে থাকো তুমি। অমলদা, একটা কথা। বৌদি কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন যেন। তারপর আবার বললেন, না, কিছু না। তোমরা শুধু ওকে বাঁচাও। ও খুব ভালো মানুষ অমলদা। ও শুধু একটা ভুল করে ফেলেছিল। তোমরা ওকে আটকাও, আমি যাচ্ছি। ফোনটা কেটে গেল। রানাদা বলল, শর্মিলা কিছু একটা জানে, হয়তো বিল্টুর পরিচয়টাও জানে, কিন্তু ভয় বলছে না। ট্যাক্সিটা বাগবাজারের গঙ্গার ধারে রাস্তা ধরল। জায়গাটা এমনিতেই নির্জন। আজ ঝড়ের রাতে সেটা যেন শ্মশানে পরিণত হয়েছে। 25 বছর আগে যেখানে দেবনাথ সেনের বাড়ি ছিল, সেখানে এখন একটা অসমাপ্ত শপিং মলের কঙ্কাল দাঁড়িয়ে আছে। মরচে ধরা লোহার রডগুলো পাঁজরের হাড়ের মতো আকাশের দিকে মুখ করে আছে। চারিদিকে ইটের স্তূপ আর আগাছার জঙ্গল। আমরা দূর থেকে দেখলাম অঞ্জনের বাইকটা রাস্তার ধারে পড়ে আছে। হেডলাইটটা জ্বলছে। থামাও থামাও থামাও। রানাদা সময় নষ্ট না করে ট্যাক্সি থেকে লাফিয়ে নামলেন। সঙ্গে সঙ্গে আমিও নামলাম। রানাদা নিজের রিভলভার বের করলো তখনই। সাবধানে রিজু, বিল্টু ওখানেই লুকিয়ে থাকতে পারে। আমরা পা টিপে টিপে সেই ধ্বংসস্তূপের দিকে এগোলাম। পায়ের নিচে কাদা আর ভাঙা কাঁচ।
গঙ্গার দিক থেকে ধেয়ে আসা হাওয়ায় হাড় কাঁপিয়ে দিচ্ছে একেবারে। ভেতরে ঢুকতেই দেখলাম একটা হ্যারিকেন জ্বলছে এবং একটা আধ ভাঙা পিলারের ওপর সেটা রাখা। সেই আলোয় দেখা যাচ্ছে অঞ্জনকে। সে একটা ইটের স্তূপের ওপর বসে আছে, একা। তার সামনে কেউ নেই। বিল্টু কোথায়? লুকিয়ে আছে হয়তো। রানাদা ইশারা করে চুপ করতে বলল। অঞ্জন গঙ্গার দিকে তাকিয়ে আছে। সে বিড়বিড় করে কিছু একটা বলছে। আমরা আরও একটু তার কাছে এগোলাম। রানাদা আড়াল থেকে বেরিয়ে ডাকল, অঞ্জন, আমরা এসে গেছি, ভয় নেই। অঞ্জন ধীরে ধীরে আমাদের দিকে ঘুরল। হ্যারিকেনের আলো তার মুখে পড়ল এবার। আমি চমকে উঠলাম। এই মুখটা অঞ্জনের, কিন্তু এক্সপ্রেশনটা সম্পূর্ণ অচেনা। সেই ভীতু কুঁজো হয়ে থাকা অঞ্জন আর যেন আর নেই। তার শীত দ্বারা টান টান, চোখের দৃষ্টিতে এক ঠান্ডা ক্রুড ও আভা। ঠোঁটের কোণে লেগে আছে এক অদ্ভুত তৃপ্তির হাসি। বৃষ্টিতে তার সারা শরীর ভিজছে, কিন্তু সে যেন পাথরের মতো নির্বিকার। ভয়? ভয় তো অঞ্জন পায় অমল, আমি কেন ভয় পাবো? অঞ্জন হাসল। গলাটা কেমন যেন যান্ত্রিক আর আর একটু ভারী লাগলো আমার। রানাদা থমকে দাঁড়ালো। রিভলভারটা নিচু করলো না সে। তুই কি বলছিস? বিল্টু কোথায়? ও তোকে এখানে ডেকেছে না? অঞ্জন ইটের স্তূপ থেকে নামলো এবার। তার হাতে একটা রিভলভার। সেটা রানাদার দিকে তাক করা নয়, বরঞ্চ ঝুলছে তার হাতের পাশে। বিল্টু, তুই এখনো বুঝলি না অমল? তুই সারা শহর খুঁজে বেড়ালি, অথচ বিল্টু তো তোর সাথেই ঘুরছিল। তোর গাড়িতে তোর পাশে বসে চা খাচ্ছিল। আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। রানাদাও দুপা পিছিয়ে গেল। তার মানে? আমি বিল্টু। 25 বছর আগে ওই রাতে যখন পুলিশ আমার বাবাকে গুলি করে, আমি খাটের তলায় ছিলাম। আমি সব দেখেছি। রামরতন বোস কিভাবে আমার মায়ের গয়না খুলে নিচ্ছিল, মহিম কিভাবে আমার বোনের দিকে তাকিয়ে হাসছিল, আমি সব দেখেছি। অঞ্জন, তুই তুই এই 11 জনকে মেরেছিস? মেরেছি? না 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 না, আমি জঞ্জাল সাফ করেছি। রামরতন, মহিম, রতন, ডাক্তার সান্যাল, এরা কেউ মানুষ ছিল না অমল, এরা ছিল শয়তান। আমি শুধু ওদের নরকে ফেরত পাঠিয়েছি। কিন্তু তুই তো পুলিশ অফিসার অঞ্জন, তুই আইনের রক্ষক। আইন আইন অন্ধ অমল, আইন টাকা চেনে। 25 বছর আগে আইন কোথায় ছিল যখন আমার পরিবারকে জঙ্গি সাজিয়ে মারা হলো? আমি তখন বাচ্চা ছিলাম, আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। আমি শুধু লুকিয়েছিলাম আর কেঁদেছিলাম। সেই কান্নাটা আমার ভেতরে জমে জমে পাথর হয়ে গিয়েছিল। আর আজ সেই পাথরটা ফেটেছে অমল, সেই পাথরটা ফেটেছে। রানাদা বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে ততক্ষণে চলে গেছে। তবুও সে সামলানোর চেষ্টা করল। দেখ অঞ্জন, বিল্টু যেই হোস না কেন, তুই যা হবার হয়ে গেছে। দেখ তুই অসুস্থ, তোর চিকিৎসার দরকার। বন্দুকটা আমাকে দে বন্দুকটা। চিকিৎসা? হ্যাঁ, চিকিৎসা? পাপের কি চিকিৎসা হয় অমল? আমি বেঁচে আছি, এটাই তো সব থেকে বড় পাপ। আমি বেঁচে আছি বলেই
সেই রাতের স্মৃতি এখনো বেঁচে আছে। আমি বেঁচে আছি বলেই আমার বাবা মায়ের আত্মা শান্তি পাচ্ছে না। শান্তি পাচ্ছে না অমল, শান্তি পাচ্ছে না। হঠাৎই অন্ধকারের ভেতর থেকে শর্মিলা বৌদি দৌড়ে এলেন। অঞ্জন, না অঞ্জন, প্লিজ না, প্লিজ না। শর্মিলা কাদামাখা শরীরে আছড়ে পড়লেন অঞ্জনের পায়ের কাছে। অঞ্জন, তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি তো বলেছিলে বলো যে আজ আজ সব ঠিক হয়ে যাবে। অঞ্জন নিচু হয়ে শর্মিলাকে তুলল। তার চোখে মুহূর্তের জন্য অঞ্জনের মায়া ফুটে উঠল দেখলাম। শর্মিলা তার হাত ধরলেন। অঞ্জনের মুখটা আবার কঠিন হয়ে গেল। সে শর্মিলার পেটে হাত রাখল। সব ঠিক হবে শর্মিলা, আজই সব ঠিক হবে। তুমি এটা কি করছো অঞ্জন? তুমি তুমি আমাদের বাচ্চার কথা ভাবো। তুমি বাবা হতে চলেছ। প্লিজ একবার তুমি আমাদের বাচ্চার কথা ভাবো। এই বাচ্চাটা, এই নিষ্পাপ প্রাণটা, ও কেন আমার পাপের বোঝা বইবে শর্মিলা? কেন বইবে? আমি যদি বেঁচে থাকি তাহলে একদিনও জানবে ওর বাবা একটা খুনি ছিল। ও জানবে ওর রক্তে ওই অভিশপ্ত রাতের স্মৃতি মিশে আছে। আমি চাই না আমার ছায়া ওর ওপর পড়ুক শর্মিলা। আমি চাই না। তার মানে তুই কি করতে চাস? 12 নম্বর শিকার, মীন রাশি। শেষ মাছটা কে জানিস অমল? আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। যে ছেলেটা 25 বছর আগে খাটের তলায় লুকিয়ে প্রাণ বাঁচিয়েছিল, তাকে আজ মরতেই হবে। সেই ছেলেটা যদি একটু সাহস দেখাতো তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতই না। সেই ছেলেটা যদি মরে তবে এই বৃত্তটা সম্পূর্ণ হবে, কথাটা বলেই অঞ্জন রিভলভারটা তুলল। রানাদা চিৎকার করে উঠলেন তখন। না অঞ্জন, করিস না, আমরা তোকে বাঁচাবো। কোর্ট তোকে বুঝবে। তুই ট্রমার শিকার অঞ্জন। অঞ্জন, এসব করিস না কিন্তু। কোনো কোর্ট আমায় শান্তি দিতে পারবে না অমল। শান্তি একমাত্র ওখানেই আছে। অঞ্জন আকাশের দিকে আঙুলটা তুলল। শর্মিলা তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু অঞ্জন তাকে আলতো করে সরিয়ে দিল। বিদায় শর্মিলা, বিদায়। আমাদের সন্তানকে বলো তার বাবা কাপুরুষ ছিল না। তার বাবা শুধু নিজের ঘরটা পরিষ্কার করে দিয়ে গেল, যাতে সে ধুলোবালি না মেখে খেলতে পারে। অঞ্জন পিলারের একদম কিনারায় গিয়ে দাঁড়ালো। নিচে অন্ধকার গহ্বর, গঙ্গার কালো জল পাক খাচ্ছে। 25 বছর আগে এখানেই তার বাবা মায়ের লাশ ফেলা হয়েছিল। সে রিভলভারের নলটা নিজের কানের পাশে ঠেকালো। মুক্তি। রানাদা দৌড় দিল। অঞ্জন! কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে। অমাবস্যার নিস্তব্ধতা খান খান করে দিল গুলির শব্দ। আগুনের একটা ঝলকানি দেখা গেল অন্ধকারে। অঞ্জন সেনের শরীরটা মুহূর্তের জন্য স্থির হয়ে রইল। তার মুখে লেগে রইল সেই অদ্ভুত প্রশান্তির হাসি। তারপর একটা পুতুল নাচের পুতুলের মতো সে লুটিয়ে পড়ল সেই ধ্বংসস্তূপের নিচে। শর্মিলা বৌদির আকাশ ফাটানো চিৎকার ঝড়ের শব্দের সাথে মিশে গেল যেন। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন। রানাদা কিনারে গিয়ে দাঁড়ালো, নিচে টর্চ মারল। বাইকের হেডলাইটের আলোয় দেখা গেল অঞ্জনের নিথর দেহ। গঙ্গার জলে সে তার পা ছুঁয়ে যাচ্ছে। রক্ত গড়িয়ে পড়ছে সেই মাটিতে যেখানে 25 বছর আগে তার শৈশব খুন হয়েছিল। সে তার বাবা মার কোলেই ফিরে গেল আবার। বৃষ্টিটা আবার শুরু হলো। আকাশ যেন কেঁদে ভাসিয়ে দিচ্ছে এই ট্র্যাজেডি দেখে।
রানাদা হাঁটু গেড়ে বসে পড়ল। তার চশমাটা খুলে গেল। সে 2 হাত দিয়ে মুখ ঢেকে বসে রইল। একজন দক্ষ গোয়েন্দা আজ হেরে গেল এক অভিশপ্ত অতীতের কাছে। এক মাস পর গঙ্গার ঘাটে বসে আছে রানাদা। আকাশ আজ পরিষ্কার, শরতের নীল আকাশ বলে কথা। দেখলাম কাশফুল ফুটছে দূরে, নদীতে জোয়ার এসেছে। আমিও রানাদার পাশে এসে বসলাম, হাতে 2টো মাটির ভাঁড়। রানাদা, নাও চাটা নাও। রানাদা চায়ের ভাঁড়টা নিল। তার দৃষ্টি অনেক দূরে প্রসারিত। পুলিশ কেসটা ক্লোজ করে দিল রিজু। রিপোর্টে লিখল ইন্সপেক্টর অঞ্জন সেন মানসিক অবসাথে 11 জনকে খুন করে আত্মহত্যা করেছেন। পেপারে বড় বড় হেডিং হলো সিরিয়াল কিলার পুলিশ অফিসার। খারাপ লাগছে রানাদা? খারাপ লাগাটা অন্য জায়গায় রিজু। অঞ্জন সাইকোপ্যাথ ছিল না, ও ছিল ভিকটিম। ও সারা জীবন শুধু পালিয়েই বেরিয়েছে নিজের ছায়া থেকে। শেষমেশ ছায়াটাকেই মেরে ফেলল, কিন্তু নিজেকেও শেষ করে দিল। আচ্ছা, হঠাৎ 5 মাস আগেই কেন অঞ্জনদার দ্বিতীয় সত্তা জেগে উঠেছিল? এই ট্রমা তো অনেক দিনের। খেয়াল করে দেখ, যবে থেকে শর্মিলা বৌদি প্রেগনেন্ট তবে থেকে এই খুনগুলো হচ্ছে। হ্যাঁ, তাই তো। তার মানে তার আগত সন্তানের কথা মাথায় রেখে এই পৃথিবীকে তার সন্তানের বাসযোগ্য করার জন্য সে ওই ক্রিমিনালদের সাফ করা শুরু করেছিল। আর শর্মিলা বৌদি, সে এখন কোথায়? ও বাপের বাড়িতে আছে, ভালোই আছে। অঞ্জন হয়তো ঠিকই করেছিল রে, ওর জীবন দিয়ে ওর বাচ্চার ভবিষ্যৎ থেকে ওই সারভাইভার গিল্ট, এই অভিশাপটা মুছে দিয়ে গেল। ওর ছেলের গায়ে আর অতীতের কোনো দাগ লাগবে না, ও নতুন আলোয় বড় হবে। রানাদা ততক্ষণে উঠে দাঁড়ালো। গঙ্গার জলে চায়ের ভাঁড়টা সে ফেলে দিল। ঢেউ এসে সেটা ভাসিয়ে নিয়ে গেল। চল রিজু, গল্প শেষ। কিন্তু মনে রাখিস, সব গল্পের শেষে হিরো বেঁচে থাকে না। কখনো কখনো হিরোকে মরতে হয় যাতে বাকিরা বাঁচতে পারে। আলো জেলে রাখতে গেলে সলতেটাকে তো পড়তেই হয়। আমরা হাঁটতে শুরু করলাম। পেছনে গঙ্গা বয়ে চলেছে তার নিজস্ব গতিতে। শহর ব্যস্ত হয়ে উঠছে। পুজোর ঢাকের শব্দ শোনা যাচ্ছে দূরে। উৎসব আসছে। কিন্তু বাগবাজারের ওই পোড়ো বাড়ির নিচে চাপা পড়ে থাকা এক অভিশপ্ত আত্মার কান্না হয়তো গঙ্গার ঢেউয়ের সাথে মিশে ফিসফিস করে বলে যাবে, আমি মুক্তি চেয়েছিলাম, আমি শুধু মুক্তি চেয়েছিলাম।